কেমন আছে? পশ্চিমবাংলার চেহারা যা তাতে ভালো থাকা যায় না। পশ্চিমবাংলায় তৃণমূল যেটা আমাদের উপহার দিয়েছে সেটা হলো চুরি। পশ্চিমবাংলাকে তৃণমূল যেটা উপহার দিচ্ছে সেটা হলো ডাকাতি। পশ্চিমবাংলাকে তৃণমূল যেটা উপহার দিচ্ছে সেটা হলো রাহাজানি। পশ্চিমবাংলাকে তৃণমূল যেটা উপহার দিচ্ছে সেটা হলো ধর্ষণ। আর যদি আমি বলি টোটাল ভারতবর্ষের কথা? তা আরও খারাপ অবস্থা। অভয়ার মতন নৃশংস হত্যাকাণ্ড নির্ভয়ার ক্ষেত্রে গোটা দিল্লি দেখেছিল, আর তারপর পশ্চিমবাংলায় দেখলো অভয়া। ভাবা যায় একটা হসপিটালে চিকিৎসারত ডাক্তার তাকে হাসপাতালের ভেতর ঢুকে নৃশংসভাবে ধর্ষণ বা গণধর্ষণ করে খুন করে দেওয়া হলো। কোনো সংখ্যা দিয়ে এই এই হার্ড রিয়ালিটিকে আপনি বিচার করতে পারবেন? হলদি নদীর জলে সব নাকি দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের স্তন কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, আজকে পা চিড়ে ফাঁক করে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাতে দাঁড়িয়ে সেই আজকে বোঝা যাচ্ছে যে সেদিনে সেই প্রচার আর বাস্তবতাটার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, এই কনস্পিরেসিগুলো ওপেন হয়। বিজেপি পশ্চিমবাংলায় তার কোনো অস্তিত্ব নেই। তৃণমূলের দয়ায়, তৃণমূলের হাত ধরে সেই বিজেপি কিন্তু আজ তথাকথিতভাবে সাজানো বিরোধী দল হিসেবে নিজেদের ইম্পোজ করতে পেরেছে। তৃণমূল বিজেপি, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এক ফুল দো মালি, সবকা মালিক এক হ্যায়, দিদি মোদি সেম হ্যায়। এটা মানুষ নিজের অভিজ্ঞতায় বুঝেছে। কি হবে একটা উপনির্বাচনে, একটা এমএলএ হারলো কি জিতলো, তৃণমূল তো গভর্নমেন্ট পাল্টাতো না, মানে বেপরোয়া মরিয়া, কতটা আগ্রাসী মনোভাবটা ভাবুন। যে ওর বাবা পরিযায়ী শ্রমিক, সে ভোট দিতে নিজের কাজ বন্ধ রেখে নিজের রাজ্যে ফিরে এসে বামপন্থীদের ভোট দিয়েছে। এই অপরাধের 9 বছরের মেয়েকে এত আনন্দ জয়ের উল্লাস বেপরা ভাবুন, যারা 9 বছরের মেয়েকে বোমা মেরে খুন করে দেওয়া। তারপর 14 জন যারা অপরাধী, চার্জশিটে নাম রয়েছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে না। তারা পিকনিক করে বেড়াচ্ছে এই শীতের মরশুমে, উৎসব করছে। আমাদের ট্যাক্সের টাকায় সরকারি জমিতে, যে জমিতে কারখানা তৈরি করার কথা ছিল, সেখানে দীঘায় জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথ মন্দির নয়, ওটা এখন ধাম হয়ে গেছে। ওটা একটা কালচারাল সেন্টার, মন্দিরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, যেহেতু সরকারি টাকা সরকারি জমি। কায়দাবাজি, নাটক। আমি আবার বলছি যে তৃণমূল একটা ভোট হারবে, একটা ভোট। আমরা তো 11 সাল থেকে অনেক ভোট হেরেছি, তৃণমূল খালি একটা ভোট হারবে। তারপর তৃণমূল বলে কোনো পার্টি ছিল, সেটা মিউজিয়ামে গিয়ে দেখতে। পশ্চিমবঙ্গের মানচিত্রে যাদের দাপট ছিল প্রশ্নাতীত, যাদের লাল দুর্গের দেওয়াল অভেদ্য ছিল, সেই বাম শাসন 34 বছরের শাসনের পর এখন কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 34 বছর শাসন, তারপর 1 দশকেরও বেশি সময় হয়ে গেল, বাম এখন ক্ষমতার বাইরে। আজ আসন সংখ্যা শূন্যতে দাঁড়িয়েছে। কেন ভেঙে পড়ল এই দুর্গ? কেন মানুষ কাস্তে হাতুড়ির থেকে ভরসা সরিয়ে নিল? আজ বর্তমান বাংলার আর্জিকর পরিস্থিতি নিয়ে, টিচার্স স্ক্যাম নিয়ে, সব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনা। কি করে বাম আবার ফিরে আসবে, নাকি বিকল্প হিসাবে অন্য কোনো পার্টি আসবে ক্ষমতার পশ্চিমবঙ্গের শাসনে, এই সব কিছু নিয়ে সরাসরি আলোচনা করা হয়েছে শায়নদীপ দাস সাথে। শায়নদীপ মিত্র, কমরেড শায়নদীপ মিত্র, তাদের সাথে আমি আলোচনা করেছি। অসম্ভব একটা ভালো পডকাস্ট, অসম্ভব ভালো একটা রাজনৈতিক কথোপকথন হয়েছে। পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন, ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ। শায়নদীপ দা, নমস্কার। নমস্কার। কেমন আছো? তোমাদের নতুন পডকাস্টে আমি প্রথম, আমি নতুন। সেই হিসাবে ডেবিউ হচ্ছে, ভালোই লাগছে। একবারে নতুন আড্ডা, আর পডকাস্টটাও আমার কাছে নতুন জিনিস। ভালোই আছি এমনি মোটামুটি। ভালো আছো তুমি? পশ্চিমবঙ্গ কেমন আছে? আমরা ভালো আছি, মানে শারীরিকভাবে ভালো আছি। মনের দিক থেকে বা অন্য দিক দিয়ে ভালো নেই, কারণ পশ্চিমবাংলার চেহারা যা তাতে ভালো থাকা যায় না। আর যদি আমি বলি টোটাল ভারতবর্ষের কথা? তা আরও খারাপ অবস্থা। কিরকম? ভারতবর্ষ তো, পশ্চিমবাংলা তো ভারতবর্ষের একটা পার্টি। গোটা দেশটার যা চেহারা, ভালো কোন দিক দিয়ে বলবো তুমি বলো? মূল্যবৃদ্ধি যদি বলো, বেকারি যদি বলো, জিনিসপত্রের দাম যদি বলো, মানুষের কথা বলার অধিকার যদি বলো, মানুষের সামাজিক নিরাপত্তা যদি বলো, সব আজকে বিপন্ন। ডেমোক্রেটিক রাইটস সেটা বিপন্ন। সংবাদ মাধ্যমের কথা বলার স্বাধীনতা নেই। মহিলাদের শারীরিক বা সামাজিক নিরাপত্তা কোথায় পৌঁছেছে?
যা প্যারামিটারে বলো, যা প্যারামিটারে সব জায়গায় ভারতবর্ষ একেবারে তলিয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে। তারই একটা ছোট্ট নিদর্শন হলো পশ্চিমবাংলা। 1977 সালে জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত যেটু আমি দেখি 34 বছর তারপর রাজত্ব। পশ্চিমবঙ্গের বুকে ভূমি সংস্কার আন্দোলন থেকে সবকিছু। তারপর তার স্বপ্নটা এই মুহূর্তে আহ কমিউনিস্টদের কাছে একটু ফিকে হয়ে যাচ্ছে না? দেখো, স্বপ্ন আমাদের আছে, স্বপ্ন ফিকে হয় না। স্বপ্ন থাকলেই লড়াই করার জেদ হয়। সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখাটাই আমাদের কাজ। সব স্বপ্ন সঙ্গে সঙ্গে পূরণ হয় না। সেই স্বপ্ন পূরণের জন্য অনেক দূর যেতে হয়, অনেকটা রাস্তা হাঁটতে হয়। আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা সেই কাজ করবার চেষ্টা করছি। এটা ঠিক যে ৭৭ সাল, তার আগে পশ্চিমবাংলার যে সিচুয়েশন ছিল, পরিস্থিতি ছিল, আর ৭৭ সাল থেকে ২০১১ যে জায়গায় পশ্চিমবাংলায় বামপন্থীরা নিয়ে গেছে, বামপন্থীদের সবচেয়ে বড় সমালোচক সেও স্বীকার করতে বাধ্য হবে, মানে যদি কিছু ঐতিহাসিক কাজ, ঐতিহাসিক যদি কিছু সিদ্ধান্ত, ডিসিশন যদি কিছু হয়ে থাকে, তো সেটা হলো এই লেফট ফ্রন্টের আমলেই। এবং ২০১১ সালে যখন বামফ্রন্ট সরকার সরে যাচ্ছে, তৃণমূল গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, তার পিছনে অনেক কনস্পিরেসি আছে এবং সেটা সমস্ত দর্শকরা যারা দেখছেন তারাও জানেন। কে ছিল না সেই কনস্পিরেসির সঙ্গে? কারণ অতি মাওবাদীরা, বামপন্থী মাওবাদী তারা যুক্ত হয়ে গেলেন, বিজেপি যুক্ত হয়ে গেলেন, কংগ্রেসের একটা অংশ যুক্ত হলেন, তৃণমূল কংগ্রেস তো তার নেতৃত্ব দিলেন। শুধু দেশি শক্তি, বিদেশি শক্তিটা ছিল না। ধরুন তৃণমূল জেতার পর হিলারি ক্লিনটন এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গেল। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে, দেশের প্রধানমন্ত্রীও না, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করল কে মার্কিন বিদেশ সচিব, ভাবা যায়। আমি আর সেই পর্বের মধ্যে যাচ্ছি তুমি না। ডিপ স্টেটের কথা বলছো? হ্যাঁ, একদমই তাই। আমি বলছি যে ২০১১-য় যখন গভর্নমেন্টকে, এই বামফ্রন্ট গভর্নমেন্টকে ক্ষমতা থেকে চ্যুত করা হচ্ছে, হেরে গেছে আমি বলব না। সেই সময় এরা, মানে টেক অফ স্টেজ, ফ্লাইট ওড়ার সময় যে স্টেজটায় থাকে সেরকম একটা স্টেজে তৃণমূল গভর্নমেন্ট তারা ক্ষমতায় এসে গেছিল। বামপন্থীদের পরাস্ত করে, বামপন্থীদের ক্ষমতাচ্যুত করে। আবারও বলছি, দেয়ার আর লটস অফ কনস্পিরেসি এর পিছনে ছিল। কিন্তু সেই পর্ব থেকে যে জায়গায় পশ্চিমবাংলা মুখ থুবড়ে পড়েছে, প্লেন ওঠার পরই একেবারে মুখ থুবড়ে পড়ে একেবারে প্লেন ক্র্যাশ হলে যে সিচুয়েশন হয়, আহমেদাবাদে কিছুদিন আগে ঘটনাটা ঘটে গেছে, সেই জায়গায় পশ্চিমবাংলাকে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে। এইটা আমাদের যন্ত্রণার, এটা আমাদের দুর্ভাগ্যের, বাংলার মানুষ হিসাবে। শুধু বামপন্থীদের দুর্ভাগ্য না, এটা জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের শুধু যন্ত্রণা নয়, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বড় দুর্ভাগ্য। তুমি বলছো দুর্ভাগ্য, কিন্তু টিএমসির লোকেরা তো বলছে উন্নয়ন ঘরের দুয়ারে পৌঁছে গেছে। প্রত্যেকটা নেতা থেকে, মন্ত্রী থেকে আরম্ভ করে নিচুতলার কর্মীরা সবাই বলছে দুয়ারে সরকার, দুয়ারে উন্নয়ন, রাস্তায় রাস্তায় উন্নয়ন। কি বলবে তুমি? হ্যাঁ, আমরা দেখছি যে রাস্তায় কিরকম উন্নয়নগুলো দাঁড়িয়ে রয়েছে। কবি শঙ্খ ঘোষ রাস্তায় উন্নয়ন সম্পর্কে একটা মন্তব্য করেছিল যে, "খড়গ হাতে দাঁড়িয়ে আছে, রাস্তা জুড়ে উন্নয়ন।" আর সেইরকম একটা উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। ধরুন এই উন্নয়ন নিয়ে এত প্রচার, এত বাণী, গলায় বক্স লাগিয়ে এখন তৃণমূলের নেতাদের উন্নয়নের পাঁচালী পড়তে হচ্ছে। গলায় গামছা পরে যারা চুরি করেছে পশ্চিমবাংলার মানুষের টাকা, তারা এখন সেই চুরিগুলো আড়াল করবার জন্য গলায় বক্স লাগিয়ে উন্নয়নের পাঁচালী পড়তে হচ্ছে। ফাঁকা কলসির আওয়াজ চিরকাল বেশি। যে সরকার এত উন্নয়ন করেছে, তাকে এত পাড়ায় পাড়ায় মাইক বাজিয়ে, মিটিং করে, বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে দিয়ে গান বানিয়ে, বিভিন্ন এফএম চ্যানেলে সেই গানের প্রচার করে, এই উন্নয়নের এত প্রচার করতে হবে কেন? মানুষ তো নিজেদের অভিজ্ঞতায় বুঝবে যে উন্নয়ন হয়েছে না পুরোটা ফাঁকা আওয়াজ। আবারও বলছি, ফাঁকা কলসির আওয়াজ বেশি। পশ্চিমবাংলায় তৃণমূল যেটা আমাদের উপহার দিয়েছে সেটা হলো চুরি। পশ্চিমবাংলাকে তৃণমূল যেটা উপহার দিচ্ছে সেটা হলো ডাকাতি। পশ্চিমবাংলাকে তৃণমূল যেটা উপহার দিচ্ছে সেটা হলো রাহাজানি। পশ্চিমবাংলাকে তৃণমূল যেটা উপহার দিচ্ছে সেটা হলো ধর্ষণ। পশ্চিমবাংলাকে তৃণমূল যেটা উপহার দিচ্ছে সেটা হলো এলোমেলো করে দেওয়া, লুটে-পুটে খাই। এইটা যদি উন্নয়নের নাম হয় তাহলে আমাদের মেনে নিতে আপত্তি নেই। তুমি বলছো যে ধর্ষণ বা এলোমেলো যাই কথা বলছো, ধর্ষণদের সবথেকে কম লিস্টের দিকে ওয়েস্ট বেঙ্গলই রয়েছে। এবং আমি জানি না যে আ অভয়ার মতন নৃশংস হত্যাকাণ্ড
নির্ভয়ার ক্ষেত্রে গোটা দিল্লি দেখেছিল, আর তারপর পশ্চিমবাংলায় দেখলো অভয়া। সংখ্যাতত্ত্ব দিয়ে সব বিচার করা যায় না, গভীরতা মাপা যায় না। আর পশ্চিমবাংলা হলো সেই রাজ্য যেখানে পুলিশের কাছে বহু নির্যাতিতা মহিলা তারা অভিযোগ জানাতে পারে না, জানানোর সুযোগ নেই, এফআইআর গ্রাহ্য হয় না। এসব সংখ্যার জাগলারি আমাদের সব জানা রয়েছে। এমনকি উত্তরপ্রদেশের মতন রাজ্য আমরা দেখছি যে প্রতিদিন যেখানে ভয়ঙ্কর সব মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে, দেখা যাচ্ছে যে তাদের সংখ্যা তত্ত্বে আপনি দেখবেন তারা সবার থেকে পিছিয়ে রয়েছে। সংখ্যার জাগলারি দিয়ে অভয়ার মতন ঘটনা চাপা যাবে না, পার্ক স্ট্রিটের মতন ঘটনা চাপা যাবে না, কামদুনির মতন ঘটনা চাপা যাবে না, হাঁসখালির মতন ঘটনা চাপা যাবে না, এবং আরো কতগুলো তথ্য দেব। গোটা ভারতবর্ষের বুকে এগুলো একটা মাইলস্টোন হয়ে গেছে, লজ্জার মাইলস্টোন। আমি আবারও বলছি, এই সংখ্যা তত্ত্বটা হলো একটা ফেক, ফালতু কথা, মিথ্যে কথা। পুলিশের ওপরে ইনস্ট্রাকশন আছে যে কেউ নির্যাতিতা এলে তাকে সেই তার অভিযোগ গ্রহণ করবে না, তাকে অভিযোগগুলো অন্য জায়গায় পাচার করে দাও, তাতে সংখ্যা তত্ত্ব কমে যেতে পারে। কিন্তু রিয়ালিটিটা, হার্ড রিয়ালিটিটা বদলায় না। আবারও বলছি, একটা ভাবা যায় একটা হসপিটালে চিকিৎসারত ডাক্তার তাকে হাসপাতালের ভেতর ঢুকে নৃশংসভাবে ধর্ষণ বা গণধর্ষণ করে খুন করে দেওয়া হলো। কোনো সংখ্যা দিয়ে এই হার্ড রিয়ালিটিকে আপনি বিচার করতে পারবেন? তো আমি সংখ্যা তথ্যগুলো ফালতু। পশ্চিমবাংলায় পুলিশ, থানা, তৃণমূলের পার্টি অফিস সব মিলেমিশে এক হয়ে গেছে। এখানে সংখ্যা তত্ত্বগুলো এটা খালি নাম্বার, এর বাদ দিয়ে কোনো এর অস্তিত্ব নেই। নাম্বার যখন তুমি বলছো, আমার তোমরা সিপিএম এই মুহূর্তে জিরোর কোঠায়, শূন্য। কি ভাষায় আর কিভাবে তোমরা নিচু তলার কর্মীদেরকে প্রেরণা দাও যে এবার শূন্য থেকে উঠতে হবে? প্রথম কথা আমি বলি, ধরুন আমাদের কর্মীদের প্রেরণা হলো আমাদের আদর্শ, মতাদর্শ। যদিও রাজনীতিতে এখন এই মতাদর্শ, আদর্শ কথাটাই একটা লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজনীতি মানে এখন অনেকের কাছে পৌঁছানো ধান্দাবাজি। রাজনীতি মানে এখন করে খাওয়ার ব্যবস্থা। রাজনীতি মানে ওটাই একটা পেশা, কিছু করে নেওয়ার ব্যবস্থাপনা। যেখানে একটা সময় রাজনীতিটা ছিল আদর্শের উপর নির্ভরশীল, মতাদর্শের উপর নির্ভরশীল। আমরা বামপন্থী ঘরানা অন্তত এখনো পর্যন্ত সেটা ধরে রাখতে পেরেছি বলে আমরা মনে করি এটা আমাদের গর্ব। তাই ২০১১ সালে একটা গভর্নমেন্ট পড়ে যাওয়ার পর, ৩৪ বছর গভর্নমেন্ট চালিয়ে সরে যাওয়ার পরেও ১১ সালের পর তৃণমূলের নেতৃত্বে, পুলিশের নেতৃত্বে, আমাদের কর্মী বাহিনীর ওপর, আমি তার নিজের সাক্ষী, আমি তার নিজের মানে সেই জিনিস ফেস করেছি। আমার মতন অসংখ্য আমাদের কর্মী বাহিনী তারা ফেস করেছে। তৃণমূলের ওই ভয়ঙ্কর ডেডলি অ্যাটাক, আক্রমণ, পুলিশের মিথ্যে মামলা। তারপরেও একটা বামপন্থী রাজনৈতিক দল দাঁড়িয়ে রয়েছে, যাকে তৃণমূল, বিজেপি এখনো পর্যন্ত ভয় পায়। মানুষের আলোচনার মধ্যে আছে। ৩৪ বছরের গভর্নমেন্টের সঙ্গে এখনো পরিস্থিতি, মানুষ তার অভিজ্ঞতায় সেটার সঙ্গে মেলাচ্ছে। বামপন্থীদের মুছে ফেলা যায়নি। এটার পিছনে একটা বড় কারণ হলো যে এই আমাদের এই ডেডিকেশন, আমাদের কর্মীদের রাজনীতির প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি ভালোবাসা, এবং সবচেয়ে বড় কথা মতাদর্শ। তা বাদ দিয়ে এটা হতো না। আমি বলছি, একটা ভোট তৃণমূলকে হারতে দাও। এখন জিতছে। ভালো সময় যাচ্ছে, খুব ভালো। কিন্তু যদি একটা ভোট হারে, পার্টি অফিসে তালা খোলবার মতন কাউকে খুঁজে পাওয়া যাবে না। ব্যানার টানিয়ে বলতে হবে যে আমি তৃণমূল করি না। পিঠে পোস্টার লাগাতে হবে যে আমরা তৃণমূল নেই। তৃণমূলের সুবিধা আছে যে কিছু মাল বসে যাবে আর কিছু লোক বিজেপিতে ঢুকে যাবে। কিন্তু আমরা কিন্তু ২০১১ র পর ওই ধরনের আক্রমণ সমস্ত কিছু মোকাবিলা করেও আমাদের কর্মীরা রয়েছে, শুধু নয়, আরো নতুন মানুষকে আমরা সংহত করছি। এবং একটা বড় অংশের তরুণ প্রজন্ম, তারা তৃণমূল, বিজেপির এই নৈরাজ্য, অপশাসন দেখে আমাদের সঙ্গে আসতে চাইছে। জিরোটা ঠিকই একটা আমাদের কাছে বড়, শূন্যটা একটা বড় আমাদের, কি বলবো, একটা আমাদের বড় যন্ত্রণার, এটা একটা আমাদের কাছে বড় সমস্যার কারণ। কিন্তু নাম্বার যখন বললে, অঙ্কশাস্ত্র, নাম্বারে জিরোটাই প্রধান। জিরো বাদ দিয়ে কোনো নাম্বারের কোনো অস্তিত্ব নেই। কখনো ২ পা পিছোতে হয়, আবার কখনো তার জন্য ২ পা এগোতে হয়। ক্রিজে থাকাটাই, টিকে থাকাটাই আসল কাজ। আমরা সেই ক্রিজে টিকে আছি কিন্তু। তৃণমূল কংগ্রেসও ২০০৪ সালে আপনার মনে থাকবে একটা এমপিতে এসে নেমে গেছিল। দূরবীন দিয়ে ওদেরকে খুঁজতে হতো। সে কিন্তু আজকে গভর্নমেন্ট তৈরি করেছে। বিজেপি পশ্চিমবাংলায় তার কোনো অস্তিত্ব নেই। তৃণমূলের দয়ায়, তৃণমূলের হাত ধরে সেই বিজেপি কিন্তু আজকে তথাকথিতভাবে সাজানো বিরোধী দল হিসেবে নিজেদের ইম্পোজ করতে পেরেছে। সুতরাং মানে একটা সংখ্যা দিয়ে শুধু বামপন্থী রাজনীতির ভবিষ্যৎ, সেটাকে আমি মনে করি না যে জাস্টিফাই করা যায় বা তার কোনো সুযোগ আছে।
বামপন্থী রাজনীতি, তার আদর্শ, মানুষের প্রতি দায়িত্ব, দায়বদ্ধতা রাজনীতির ওপর বেঁচেছিল। বিধানসভার ভেতর না থাকলেও বিধানসভার বাইরে তো আছি, সেই সংখ্যাটা তো কম নয়। তৃণমূল বিজেপি তো অস্বীকার করতে পারছে না। এখন তৃণমূল বিজেপির প্রত্যেকের প্রধান টার্গেট হলো বামপন্থীরা। জিরো থাকার পরেও যদি এই এত ভালো যদি সাকসেস রেট হয়, খারাপ কি? আমি আবার বলছি যে তৃণমূল একটা ভোট হারবে, একটা ভোট। আমরা তো 11 সাল থেকে অনেক ভোট হেরেছি। তৃণমূল খালি একটা ভোট হারতে দাও। তারপর তৃণমূল বলে কোনো পার্টি ছিল, সেটা মিউজিয়ামে গিয়ে দেখতে হবে। তোমার কি মনে হয় তৃণমূল যদি একটা ভোট হারে তার রিপ্লেসমেন্ট কে আসবে? বামফ্রন্ট? অবশ্যই হওয়া উচিত। কারণ তৃণমূল আর বিজেপির মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। তৃণমূল হেরে বিজেপি আসার মানে তৃণমূলই রয়ে গেল। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিজেপি তৃণমূলই রয়ে গেল। এক শয়ে উদাহরণ আমি দিতে পারি। ধরুন ৯৮ সালে বিজেপিটা পশ্চিমবাংলায় এসেছিল তৃণমূলের হাত ধরেই। এখানে দমদম লোকসভায়, আমার বাড়ি যেখানে, সেই দমদম লোকসভা কেন্দ্রে ১ম এমপি নির্বাচিত হয় তৃণমূলের সঙ্গে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং করে তপন শিকদার। আরএসএস এর লেবার রুমেই কিন্তু তৃণমূল তৈরি হয়েছে। তো তৃণমূল সরে বিজেপি আসা যা, বিজেপি সরে তৃণমূল আসাই তাই। তো মানুষ যদি অল্টারনেটিভ খোঁজে তৃণমূলে, তো বিজেপিকে খুঁজবে কেন? দুটো দলই তো এক। তো সেখানে লেফট ফ্রন্টকে খুঁজবে, বামপন্থীদের খুঁজবে। বাম এখন ডেমোক্রেটিক শক্তি, আমরা যেভাবে এক হচ্ছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে, সেই মানুষকে খুঁজবে। তাই আমার মনে হয় মানুষের অন্তত তৃণমূলের বিকল্প বিজেপি বা বিজেপির বিকল্প তৃণমূলের খোঁজার কারণ নেই। ওটা ২০১৬ অব্দি হয়েছে। অনেকে ভেবেছিল যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি আসল লড়বে, বিজেপির বিরুদ্ধে তৃণমূলই আসল লড়বে। কিন্তু এখন বোঝা যাচ্ছে ইধার কামাল উধার। ও বাদ দিয়ে কোনো অস্তিত্ব নেই। মানে সিপিএম বা বামফ্রন্টের এই জিরো যে ব্যাপারটা এসছে, যেই সংখ্যাটা এসছে, তোমার কি মনে হয় ৩৪ বছরে কোন কোন ভুল মেজরলি, যেই ভুলগুলোর জন্য তোমাদের এই অবস্থা, না, আর তোমরা কিভাবে রেকটিফাই করেছো না, বা করছো? ভুল তো আমাদের অবশ্যই ছিল। অনেক বড় ভুল ছিল। কিন্তু ভুলের থেকেও আমি মনে করি যে বামফ্রন্ট সরকারকে, আমি আগেও বললাম যে ক্ষমতাচ্যুত করবার পিছনে একটা বিরাট কনস্পিরেসি ছিল। দেশি কনস্পিরেসি না, আন্তর্জাতিক কনস্পিরেসি ছিল। পুরুলিয়ার অস্ত্রবর্ষণ থেকে সে মনে আছে যে কারা অ্যারেস্ট হয়েছিল? সব বিদেশি লোকেরা। আমি ভুলে যাচ্ছি নামটা, পিটার ব্লিচ, ইতালির নাগরিক। সেখান থেকে হিলারি ক্লিনটন অব্দি। বোঝা যাচ্ছে যে এটা ইন্টারন্যাশনাল সে খুব ভালোভাবে নিজের দেশে চলে গেছিল। ফিরে চলে গেল এবং বহাল তবিয়তে ঘুরে বেড়ালো। সেখান থেকে আমি বলছি ২০১১ গভর্নমেন্ট পড়ে যাওয়ার পর হিলারি ক্লিনটন আসে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি নাম ছাড়াই বলছি না। মুখ্যমন্ত্রী যেবার নির্বাচিত হলো, শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে একজন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হঠাৎ আমন্ত্রিত হয়ে এলো। দেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি এসে উপস্থিত হলো। তার পিছনে কোনো ইকুয়েশন আছে কিনা? এইগুলো একটা বিরাট কনস্পিরেসি। ধীরে, ধীরে যত দিন যাবে এ এ এই নন্দীগ্রাম এইসব ঘটনা যেরকমভাবে কনস্পিরেসি গুলো ওপেন হচ্ছে, ওই কি বলে হলদি নদীর জলে সব নাকি দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের স্তন কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, আজকে এই পা চিরে ফাঁক করে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাতে দাঁড়িয়ে সেই আজকে বোঝা যাচ্ছে যে সেদিনে সেই প্রচার আর বাস্তবতাটার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ। এই কনস্পিরেসি গুলো ওপেন হবে। কিন্তু তা বলে আমাদের কোনো ত্রুটি ছিল না, এটা আমরা মনে করি না। বিশেষ করে আমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য তো বারবার বলেছে যে আমাদের বেশ কিছু ত্রুটি হয়েছিল, ভুল হয়েছিল। আরো বড় ভুল হয়েছিল যে আমাদের কথাগুলো মানুষকে আমরা বোঝাতে পারিনি। মানুষের কোনো দোষ নয়। এবং দীর্ঘদিন ৩৪ বছরের সরকার থাকার কারণে মানুষের সঙ্গে একটা বিচ্ছিন্নতা আমাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল। কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা শ্রেণীর মানুষের পার্টি, শ্রেণীর মানুষকে নিয়েই তৈরি। শ্রেণীর মানুষের সমর্থনেই তারা এগিয়েছে, বড় হয়েছে। কোনো কারণে, নানান কারণে, দীর্ঘদিন গভর্নমেন্টে থাকার কারণে অনেক বেনজল তার সুযোগে আমাদের পার্টির মধ্যে ঢুকে যাওয়ার অনেকগুলো সমস্যার কারণে প্রধান সমস্যা হয়েছিল মানুষের সঙ্গে আমাদের বেশ কিছু জায়গায় বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছিল। আমাদের পুরনো অনেক অংশ তারা আমাদের থেকে অনেক দূরে সরে গেছিল, আমাদেরকে ভুল বুঝেছিল। আমরা সেই মানুষকে ঠিক মতন বোঝাতে পারিনি। এখন আমাদের পার্টির কাছে চ্যালেঞ্জ হলো যে আমাদের পার্টি যে মানুষগুলোর উপর নির্ভর, যে মানুষগুলোর জন্যই আমাদের পার্টি, সেই মানুষের সঙ্গে আমাদের যেটুকু দূরত্ব তৈরি হয়েছে অবশ্যই সেই দূরত্বটা মেটাতে হবে এবং নড়ে যাওয়া, সরে যাওয়া আমাদের পুরনো যে মানুষরা আমাদের থেকে নানান কারণে সরে গেছে, নড়ে গেছে, সেই মানুষকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আর ৩৪ বছরে কিছু যে বেনজল আমাদের মধ্যে কিছু হলেও ঢুকেছে, সুযোগ নিয়েছে, সুবিধা নিয়েছে, তাদের বেশিরভাগটাই তৃণমূল জমানা আসার পর বেরিয়ে গেছে। সে আমি অনেক নাম বলতে পারি। কিন্তু তারপরেও কিছু রেসিডিউ, নানান সুযোগ সুবিধা তার জন্য পড়ে রয়েছে। ওটাকে পুরো ঝাড়াই বাছাই করে একটা আ মানে বামপন্থার পুনর্জাগরণ আমি বলতে পারি এইভাবেই।
সেরকম করার মধ্যে দিয়ে আমাদের পার্টি আবার নতুন করে মানুষের ভরসার মতন করে নিজেদের গড়ে তোলার আমরা চেষ্টা করছি। সময় লাগছে, কাজটা কঠিন, কিন্তু আমরা চেষ্টা করছি এবং আমরা পারবই। কিছু আ কমেন্ট আমি দেখছিলাম। বিভিন্ন রকম পোস্টে, তোমাদের বিভিন্ন রকম পোস্টে কিছু কমেন্ট দেখছিলাম। সেখানে একটা কমেন্ট বারবার দেখছিলাম, সেটা হচ্ছে যে আ সিপিএম এর উপরের তলায় যারা রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই বয়স্ক এবং অনেক দিন ধরে সিট আঁকড়ে রয়েছে। উপরে, উপরে ওঠার জন্য ইয়ুথ জেনারেশন যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না এবং সেটা অনেক দিন থেকে আটকে রেখেছে। তুমি কি বলবে? পলিট ব্যুরোতে এইরকম ব্যাপারটা কেন? দেখুন, এখন এটা একটা পারসেপশন। ওই পারসেপশনটা তৈরি করা হয়েছে। মিডিয়া আছে, একটা মিডিয়ার একাংশ, সব মিডিয়া বলব না, মিডিয়ার একাংশ আছে। আ বা কর্পোরেটের প্রচার রয়েছে, বাম বিরোধীদের প্রচার রয়েছে। একটা পারসেপশন তৈরি করা হয়েছে। এই পারসেপশন এর সঙ্গে ১ম কথা বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমার তার আগে কথা হলো যে সিনিয়র বয়স্ক মানুষ আ তারা পার্টিতে নেতৃত্ব থাকলে কি এমন অসুবিধা হচ্ছে? নরেন্দ্র মোদির বয়স কত? অন্য সময় তো বিজেপির সমস্ত যারা ওদের কত বয়সের একটা লেভেল আছে, সম্ভবত ৭৫। তারপর তাদের নাকি মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়। নরেন্দ্র মোদী সম্ভবত ৭৫ ক্রস করে গেছে বা করবে। কিন্তু এখন বিজেপির মধ্যে ডিমান্ড যে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই। নরেন্দ্র মোদী কি কচি খোকা? রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কত বয়স হয়ে গেল। এখন তৃণমূল কংগ্রেসে কোনো সেকেন্ড ম্যান নেই। তৃণমূল কংগ্রেসের যদি অ্যাসেট, সেটা হলো মমতা ব্যানার্জি, যদি লায়াবিলিটি, সেটাও মমতা ব্যানার্জি। কেন অভিষেক ব্যানার্জি? অভিষেক ব্যানার্জি, আমি বলছি যে ওই আবারও বলতে হয়, একটা ভোট হারুক আর একটা রাজনীতির দায়িত্ব পাক। গভর্নমেন্টে রয়েছে, সরকারে আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, টাকা আছে, পয়সা আছে, তাতে আরশোলাও পাখি হয়। প্রমাণ হবে। আমি বলছি আরশোলা পাখি হওয়ার অনেক সময় শখ জাগে। আরশোলা পাখি হয়ে উঠতে চায়। কিন্তু আরশোলা আরশোলাই। তার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। আমি বলছি মমতা ব্যানার্জিকে কি এখনো তৃণমূলও মনে করে যে মমতা ব্যানার্জির অল্টারনেটিভ কেউ নেই। মমতা ব্যানার্জির ইসেতেই ওরা ভোটে জেতে। যদি এখন এটা অনেকদিন চলেছে, কিন্তু আস্তে, আস্তে এখন মুখোশটা খুলে ফেলেছে। করছে এখন মমতা ব্যানার্জি সম্পর্কে মানুষের যে মোহ সব কেটে গেছে। এখন বোঝা যাচ্ছে কোনো অ্যাসেট নেই, শুধু লায়াবিলিটি। পশ্চিমবাংলার লায়াবিলিটি, তৃণমূলের লায়াবিলিটি। না, ওই যে মমতা ব্যানার্জির বয়স কত? তৃণমূল তো মনে করে। এইগুলো একটা ভেগ কথা। এটা আমাদের এক পার্টির নেতা বলেছিলেন, গৌতম দেব, যে এই তো রাজনীতিটা কোনো ফুটবলের ময়দান না। যে কে কতক্ষণ দৌড়াতে পারবে, কার কত দম বেশি। যত কম বয়স হবে তার তত এনার্জি বেশি থাকবে, সে ফুটবলের মাঠে তত বেশি কি বলবো, মানে তত সাহায্য করতে পারবে। এটা রাজনীতিটা সেই ময়দান না। কিন্তু বামপন্থীদের মতন তরুণ প্রজন্ম কারা এই সময়কালে সবচেয়ে বেশি উঠে এসছে? আমি আমার উদাহরণ দিই। আমি আমাকে কোনো গর্বের জন্য বলছি না। আমি খুবই সাধারণ একজন বামপন্থী কর্মী। কিন্তু আমাকে পার্টি যে বয়সে যে ধরনের দায়িত্ব দিয়েছে, কত কম বয়সে আমি কত বড় দায়িত্ব পেয়েছি। এরকম হ্যাঁ, এর ঝাঁক উদাহরণ আমি এরকম দিতে ইদানিং পারি। ইদানিং তো অবশ্যই আমরাও দেখি। এটা ইদানিং নয়, এটা দীর্ঘদিন ধরে, ২০২১ থেকে আমি বলতে পারি ২০২১ থেকে আরো আগে থেকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের আগের জেনারেশন যারা ছিল, তারাও এই সময় পার্টিতে অনেক কম বয়সে অনেক বড় দায়িত্ব পালন করেছে। কিন্তু রাজনীতিতে এক্সপেরিয়েন্সটা, অভিজ্ঞতাটা খুব মূল্যবান। খুব, আমি বলছি ধরুন আমি কামারহাটি বিধানসভায় লড়লাম। আমি কামারহাটি বিধানসভায় লড়লাম হলো যখন আমার বয়স কত ৩২-৩৩ বছর হবে। তখন মদন মিত্র যিনি জিতলেন তার বয়স কত ছিল? প্রায় ৭০ এর ওপর। কই তখন তো এটা বিবেচনা হলো না যে মদন মিত্র ৭০ বছর বয়স আর শায়নদীপ মিত্র ৩২ বছর তাহলে মদন মিত্র তো ওখানে ময়দান থেকে আউট। এটা একটা পারসেপশন। এই পারসেপশন এর কোনো বিজ্ঞান নেই। এই পারসেপশন এর পিছনে কোনো সায়েন্স নেই, যুক্তি নেই। তবে এরপরেও আমি বলছি, আমাদের পার্টি যেভাবে তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে দিয়েছে, যে ভরসা করছে, এটা একটা বিরাট ব্যাপার। অন্য কোনো রাজনৈতিক দলের হিম্মত নেই এখন সেই সাহস দেখানোর। বেশ, আমি আশা করব আর কিছুদিনের মধ্যে তুমিও পলিট ব্যুরোর সদস্য হয়ে আরো আমাদের পার্টিতে ওই বিজ্ঞানে হয় না। এটা তৃণমূল। তুমি যখন বললে এই মুহূর্তে যে আ মদন ২০২১ এর কথা বললে, তুমি হেরে গেছিলে, মদন মিত্র জিতে গেছিল। তোমার কি মনে হয় কোন গ্রাউন্ডে, কোন ইস্যুগুলোর জন্য তুমি হেরেছিলে এবং মদন দেখুন, মিত্র জিতেছিল? ২১ এর নির্বাচনের সঙ্গে কোনো নির্বাচনের তুলনা হয় না। একেবারে চূড়ান্ত একটা মেরুকরণ সেই সময় করে দেওয়া হয়েছিল। ধর্মীয় মেরুকরণের আবহে রাজনৈতিক মেরুকরণ। ধরুন আমি কামারহাটির বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেই বলতে পারি। মানে কোনো ইলেকশন একটা হঠাৎ করে সেটা একটা ইফেক্ট হয়ে গেল। আমি মনে থাকবে যে কামারহাটি বিধানসভার যে ফেজে ইলেকশন ছিল, তার আগের ফেজেই
শীতলকুচিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটলো। একদল সিআরপিএফ বিনা প্ররোচনায় একদল মানে কিছু মানুষের উপর গুলি চালালো এবং তারা দুর্ভাগ্যক্রমে সংখ্যালঘু মানুষ, তারা মারা গেল। সেই সংখ্যালঘু মানুষের মৃত্যু, সিআরপিএফ এর গুলি, তাই নিয়ে তার পরের ফেজে যেহেতু কামারহাটির নির্বাচন ছিল, আপনাদের দিলীপ ঘোষের সে সময় মন্তব্য মনে থাকবে, মমতা ব্যানার্জির মন্তব্য মনে থাকবে, সেই মানুষগুলোর মৃত্যু, তার বিচার, অপরাধীদের শাস্তি সেইটা নয়। তাদের ধর্মীয় পরিচয়, সিআরপিএফ এর গুলি, দিলীপ ঘোষের মন্তব্য, এইসব আমি না জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। সেই নিয়ে যে ধর্মীয় মেরুকরণ করে ফেললো, যে বায়ানারি করে ফেললো, মানুষের রুটি-রুজি, জীবন-জীবিকার ইস্যু, যেটা নিয়ে আমরা ২০২১ নির্বাচনে এসছিলাম, নির্বাচনে গেছিলাম, সেই ইস্যুগুলোকেই কার্যত ধামাচাপা দেওয়া হলো, ঢেকে দেওয়া হলো। আর তার সঙ্গে মিডিয়া একটা নির্লজ্জভাবে, ন্যাক্কারজনকভাবে এই রাজনৈতিক মেরুকরণ ধর্মের ভিত্তিতে সেটাকে প্রশ্রয় দিল, মদদ দিল। হিন্দু-মুসলমানে মানুষকে ভাগ করে দেওয়া হলো। ভোটার হিসাবে নয়, মানুষের চাহিদাগুলো নয়, রুটি-রুজি, জীবন-জীবিকার ইস্যুগুলো নয়, সেগুলো হারিয়ে গেল। কিন্তু ন্যাড়া বেলতলায় একবারই যায়, আমি সহজ কথায় বলতে চাইছি। সেবার হয়তো আমরা হয়তো মানুষের কাছে রুটি-রুজি, জীবন-জীবিকার ইস্যুর গুরুত্বটা, প্রয়োজনীয়তাটা বোঝাতে পারিনি। কিন্তু যত দিন গেছে মানুষের জীবনের অভিজ্ঞতা সেটা বুঝেছে। তাই আমি বলছি ২১ এর রিপিটেশন আর ২০২৪ বা ২০২৬ এ কিন্তু হবে না, এবং এটার একটা বড় প্রমাণ আমি বলছি অযোধ্যা। ২০২৪ অযোধ্যাকে ট্রাম্প কার্ড করে কিন্তু বিজেপি ভোটে জিতেছিল। তাই রাম মন্দিরের মাথা থেকে জল পড়ছে। তার মধ্যেও রাম মন্দিরকে উদ্বোধন করতে হবে, এবং কোনো সাধু, সন্ত, সন্ন্যাসী তাদেরকে দিয়ে উদ্বোধন করানো নয়। প্রধানমন্ত্রীকে স্বয়ং রাম মন্দির উদ্বোধন করতে হবে। কারণ রাম মন্দিরের ওপর বসে বাবরি মসজিদের ওপর রাম মন্দির, আর রাম মন্দিরের ওপর দাঁড়িয়ে বিজেপির জয়। এটা বিজেপির স্বপ্ন ছিল। কিন্তু যে রাম মন্দির, যে লোকসভায়, যে ফৈজাবাদ ডিভিশনে সেখানে গোহারা বিজেপি হারলো, উম এটা কিন্তু একটা ইঙ্গিত। তাই আমি বলছি ২০২১ এর নির্বাচনের পরিস্থিতি আর ২০০০ কি বলবো, ২৬ এর নির্বাচনের পরিস্থিতি আকাশ-পাতাল পার্থক্য। আরেকটা পয়েন্ট আমি ছোট্ট করে বলি যে ২০২১ এ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, বিজেপির বিরুদ্ধে তৃণমূল। এটাই মানুষ অনেকটা বিশ্বাস করেছিল। কিন্তু যত দিন গেছে, ওই আবার বললাম, মানুষের অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় শিক্ষক। আবারও বলছি, ইধার কামাল উধার। তৃণমূল, বিজেপি, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এক ফুল দো মালি, সবকা মালিক এক হ্যায়, দিদি মোদি সেম হ্যায়। এটা মানুষ নিজের অভিজ্ঞতায় বুঝেছে। খুব ভালো কথা। দাদা, একটা আন্দোলন নিয়ে এক অভয়ার কথা বলছিলে তো। সেই আন্দোলনটা নিয়ে দেশ, রাজ্য, রাজনীতি এবং কি পুরো ওয়ার্ল্ড সব জায়গা থেকে এর জন্য আন্দোলন এসছিল। এখন এর স্ট্যাটাসটা কি? কে এখনো কেন ওই ছেলেটা বাদে কেন ধরা পড়ল না আর কেউ? দেখুন, আমি বলছি যে কিছুদিন আগে বাংলা বাঁচাও যাত্রা আমাদের রাজ্যে একটা আলোড়ন তৈরি করেছিল। সেই বাংলা বাঁচাও যাত্রা যখন উত্তর ২৪ পরগনা, যেটা জেলা, যেটা আমাদের জেলা, সেই জেলায় যখন প্রবেশ করেছিল, তারই একটা বাংলা বাঁচাও যাত্রার একটা দিন আমরা ওই আ অভয়ার মা-বাবার কাছে, আমি বাড়িতে, তাদের বাড়িতে গেছিলাম। সেই প্রতিনিধি দলে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল। মানে যে যন্ত্রণা নিয়ে একজন মা এবং বাবা তার দিন কাটাচ্ছে, যেভাবে দাঁতে দাঁত চেপে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, যেভাবে নিজের মেয়ের হত্যাকাণ্ড, হত্যাকারীদের, অপরাধীদের শাস্তির দাবিতে তিনি লড়াইয়ের চেষ্টা করছেন। মানে এইটা দেখে সত্যি মানে আমার মানে সেদিনকে এত খারাপ লেগেছে। কিন্তু আমাদের দেশের, আমি জানি না, বিচার ব্যবস্থার উপর আমি ভরসা হারানো উচিত নয়। কিন্তু বিচার ব্যবস্থা আ তার সম্পর্কে বা যে ধরনের প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশাটা পূরণ করতে পারছি না। এবং বিচার ব্যবস্থার উপর আমি খুব একটা দোষারোপ করে লাভ নেই। কারণ আপনি তদন্তের ভিত্তিতে যা রিপোর্ট দেবেন, তার ভিত্তিতে বিচার ব্যবস্থা বিচার করবেন। যে তদন্ত করছে ওখানেই তো ডাল মে কালা है, মানে পুরা ডালটাই কালা है। তুমি সিবিআই কে বলছো? সিবিআই, পুলিশ মিলেমিশে একাকার হয়ে গেছে। নির্লজ্জ সিবিআই। পুলিশ তো বেহায়া, সবাই জানে। এই পুলিশ যা তদন্ত করেছে, যেভাবে তদন্ত লোপাট করেছে, সেইভাবেই সিবিআই সেই পুলিশের তদন্তের উপর ভরসা করে কলকাতা পুলিশ, যার পুলিশ কমিশনার এই অভয়ার নির্যাতনের সঙ্গে যুক্ত, যে অভয়ার অপরাধীদের আড়াল করবার জন্য একজন পুলিশের কি ওই যে ইন্দিরা শর্মা নাকি এসিপি না ডিসিপি, তাকে বসিয়ে লাগাতার মিথ্যে প্রেস স্টেটমেন্ট করিয়েছে পুলিশের অফিসিয়াল জায়গা থেকে, পুলিশের অফিসিয়াল পোস্ট থেকে বা অফিসিয়াল অফিস থেকে। সেখানে দাঁড়িয়ে সেইরকম একটা ফার্স, বেহায়া তদন্তের উপর নির্ভর করে সিবিআই কার্যত তাকেই কি বলবো যে সেটাকেই ইঙ্গিত করছে বা সেটাকেই শিলমোহর দিচ্ছে।
আর আদালতে সিবিআইয়ের আইনজীবী তাদের যা ভূমিকা, এটা একটা মানে ভয়ঙ্কর যন্ত্রণা। এবং বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসনের উপর পশ্চিমবাংলার মানুষের অনেকদিন আগে ভরসা চলে গেছে। সেটা পুলিশ টের পাচ্ছে। পুলিশ হয় টেবিলের তলায় লোকাচ্ছে, না টেবিলের তলা থেকে বেরোলে পাবলিক যে ব্যবহার পুলিশের সঙ্গে করছে, তৃণমূলের লোকেরা যেভাবে পুলিশকে পেটাচ্ছে, এটা খুবই ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার। নৈরাজ্য কোন জায়গায় পৌঁছে যেতে পারে তার প্রমাণ হচ্ছে। কিন্তু সিবিআই, ইডি স্বাধীনতার আগে যে সিবিআই তৈরি হয়েছিল, সেই সিবিআইও যেভাবে বিক্রি হয়ে যাচ্ছে, রাজনীতির সেটিং এর বলির পাঁঠা হচ্ছে, এবং অভয়ার মুভমেন্টে তার কিন্তু ছাপ পড়ছে। কিন্তু মাথায় রাখা দরকার, অভয়ার বিচারের দাবিতে যেভাবে তুমি যেটা বললে, যে গোটা দেশ, রাজ্য, এমনকি দুনিয়া জুড়ে আলোড়ন তৈরি হয়েছিল, এটাকে যদি চেপে দেওয়ার চেষ্টা হয়, সবসময় আদালতের বিচারে সব ন্যায় পাওয়া যায় না। মাঝে মাঝে জনগণের বিচারেও ন্যায় নিতে হয়। জনগণের বিচারে কিন্তু অপরাধীরা শাস্তি পাবে, এবং সেই শাস্তি পাবলিকের মার কেওড়াতলা পার। এবং অভয়ের পরেও তো ২-৩টে ঘটনা আরো হলো। অনেক, 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 অনেক। আমি বলছি যে অভয়ার পর একটা ওই যে ৯ বছরের মেয়ে তামান্না, নদিয়ার একটা মানে সাধারণ গরিব পরিবারের সন্তান। বাবা একজন পরিযায়ী শ্রমিক। ওখানকার একটা উপনির্বাচন, কি হবে একটা উপনির্বাচনে একটা এমএলএ হারলো কি জিতলো, তৃণমূলে তো গভর্নমেন্ট পাল্টাতো না। মানে বেপরোয়া, মরিয়া, কতটা আগ্রাসী মনোভাবটা ভাবুন, যে ওর বাবা পরিযায়ী শ্রমিক, সে ভোট দিতে নিজের কাজ বন্ধ রেখে নিজের রাজ্যে ফিরে এসে বামপন্থীদের ভোট দিয়েছে। এই অপরাধের ৯ বছরের মেয়েকে এত আনন্দ, জয়ের উল্লাস, বেপরোয়া ভাবুন, যে ৯ বছরের মেয়েকে বোমা মেরে খুন করে দেয়া হলো। খুন করে শুধু দেয়া হলো তো একটা ঘটনা। তারপর ১৪ জন যারা অপরাধী, চার্জশিটে নাম রয়েছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে না। তারা পিকনিক করে বেড়াচ্ছে এই শীতের মরশুমে, উৎসব করছে। আর নিজের মেয়ের বিচারে দাবিতে বা বিচার না পেয়ে অসহায় হয়ে, হতাশায় ওর মা আত্মহত্যার চেষ্টা করেছিল। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসা করার আগেই, যাতে কোনো রাজনৈতিক আলোড়ন তৈরি হতে না পারে, তাই ওকে জোর করে মাকে হাসপাতাল থেকে বার করে দিল। বার করে ও বাড়িতে পাঠিয়ে দিল বিনা চিকিৎসা। তারপর আমাদের বামপন্থী কর্মীরা তাকে অন্য একটা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে এখন চিকিৎসার ব্যবস্থা করতে পারছে। শুরুতে তুমি বলেছিলে পশ্চিমবাংলা কেমন আছে? ক্যান ইউ ইমাজিন? এইটা হলো পশ্চিমবাংলার চেহারা। এই জায়গায় পশ্চিমবাংলার শাসক দল নিয়ে গেছে। আর সেটা আ মা মা ঠুটো জগন্নাথ হয়ে কেন্দ্রের সরকার দেখছে, মজা দেখছে। তাদের কোনো ভূমিকা নেই, তাদের কোনো দায়িত্ব নেই। এটা হলো ওয়েস্ট বেঙ্গল এবং গোটা ভারতবর্ষের চেহারা আজকে। কিছুদিন আগে আ স্বনামধন্য মেসি আমাদের যুবভারতী স্টেডিয়ামে এসেছিল এবং শুধুমাত্র আ নেতা মন্ত্রীদের পাশে ঘিরে থাকা নিয়েই আবার চলে গেল। ইনসিকিউরিটিতে। কি বলবে? মানে এই যে জিনিসটা হলো, কি বলবে তুমি? কিভাবে দেখছো? আমি দেখছি, প্রথম কথা হলো মেসি কলকাতায় এসছিল, আমরা মেসিকে দেখার জন্য না, মেসি অরূপ বিশ্বাসকে দেখতে এসছিল। এখন তার ফলে অরূপ বিশ্বাস একটু মেসিকে বেশি ম্যান মার্কিং করেছে। ফুটবলের প্লেয়ার তো, ফুটবলের খেলা তো ম্যান মার্কিংটা ভালো চলে। অরূপ বিশ্বাস যেভাবে ম্যান মার্কিং করেছে, তাতে আর মেসিকে, যে তার মেসির যা পরিণতি হওয়ার তাই পরিণতি হয়েছে। সাধারণ জনগণ কেউ আর মেসিকে দেখার সুযোগ পায়নি। এখন ইনসিকিউরিটিতে পশ্চিমবাংলায় শুধু মেসি কেন? যেই আসবে, আমি তো বললাম, ওটা পশ্চিমবাংলার মানুষ ইনসিকিউরিটিতে ভুগছে। দাদা, কিছুদিন আগে আমাদের আ আমাদের পড়শি দেশ পাকিস্তান আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হলো। আমাদের কাশ্মীরে যে ঘটনাটা হলো সেটার জন্য প্রচুর লোক মারা গেল। তারপর পাকিস্তান ভারতবর্ষের যুদ্ধ হলো। কিছু সিপিএম নেতা বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখা গেছিল ব্যানার নিয়ে, মানে সিপিএম এর আ ব্যানার নিয়ে রাস্তায় নামতে, পাকিস্তানের হয়ে কথা বলতে। কেন জল বন্ধ করে দেওয়া হচ্ছে সিন্ধু নদে? কি বলবে তুমি অ্যাজ এ ইন্ডিয়ান? প্রথম কথা হলো যে বামপন্থীদের থেকে দেশকে কেউ বেশি ভালোবাসে বলে আমি বিশ্বাস করি না, মনেও করি না, এবং তার বাস্তবতাও নেই। দ্বিতীয় কথা হলো যে পাকিস্তানে মদতপুষ্ট উগ্রপন্থী বা জঙ্গিরা আমাদের দেশে যে নৃশংস নারকীয় হত্যালীলাগুলো চালাচ্ছে, সেটা আমাদের পুলওয়ামার সময় আমাদের দেশের জওয়ানদের নিজেদের জীবন দিয়ে তার মূল্য দিতে হয়েছে। পেহেলগাঁওতে সাধারণ নাগরিক ২৬ জন তাদের নিজেদের জীবন দিয়ে মূল্য দিতে হয়েছে। দেশের সরকারের কোনো দায় নেই। দেশের সরকারের কোনো ভূমিকা নেই। দেশের ইন্টেলিজেন্স তার কোনো ফেলিউর নেই। ডিফেন্সে এবং এই দেশের ইন্টেলিজেন্সে আমাদের যে বিপুল পরিমাণ ট্যাক্সের টাকা
এই সময় ইনভেস্ট হচ্ছে, তার কোনো মূল্য নেই, তার কোনো পর্যালোচনা নেই। এবং এই কি বলবো যে একটার পর একটা জঙ্গি হানা হচ্ছে। এবং আমি আপনাকে তালিকা করে দেখিয়ে দিতে পারি। উরি থেকে শুরু করে, কার্গিল থেকে শুরু করে, পেহেলগাঁও, পুলওয়ামা আরো অনেকগুলো বলতে পারি যে সবকটা এই হামলা বিজেপি যখন গভর্নমেন্টে ছিল, বিজেপির গভর্নমেন্টের আমলে এই সময়কালে হয়েছিল। আমার কথা হলো যদি ওই মুম্বাই হামলার সময় কংগ্রেসের তখন দেশে গভর্নমেন্ট, শিবরাজ পাটিল তখন প্রতিরক্ষা মন্ত্রী, তিনি ইস্তফা দিয়েছিলেন। আমাদের রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন এম.কে. নারায়ণন। তিনি তখন যে মানে ডিফেন্সের অ্যাডভাইজার, তিনি তখন পদত্যাগ করতে চেয়েছিলেন। তাকে বিরত করেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, যেরকম ক্রাইসিস পিরিয়ডে তিনি যেন সরে না যান। কিন্তু শিবরাজ পাতিলের, যিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার বা স্বরাষ্ট্রমন্ত্রী, সরি প্রতিরক্ষা মন্ত্রী না, স্বরাষ্ট্রমন্ত্রী, তার এটা অ্যাকসেপ্ট করা হয়েছিল। কংগ্রেস সেই দায় যদি গ্রহণ করতে পারে, কংগ্রেসের গভর্নমেন্ট, তাহলে এই এতগুলো হামলার দায় কিন্তু প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না। এরপর কথা হলো যে আমরা শুনলাম খুব সার্জিক্যাল স্ট্রাইক। আমরা শুনলাম যে পাকিস্তানকে প্রায় কবজায় এনে ফেলেছে। পাকিস্তানে সাধারণ মানুষের সঙ্গে তো নিশ্চয়ই আমাদেরও কোনো যুদ্ধ নেই। কিন্তু এই যে উগ্রপন্থীরা, জঙ্গি গোষ্ঠী, তাদেরকে যারা মদদ দিচ্ছে, তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। আমরা শুনলাম যে ভারতবর্ষের গভর্নমেন্ট নাকি প্রায়, এবং আমাদের দেশের গভর্নমেন্ট মানে আমাদের আর্মি, আমাদের বায়ুসেনা, তারা যে ধরনের স্ট্রাইক করতে শুরু করলেন, তাতে এই জঙ্গি গোষ্ঠীগুলো কার্যত নিয়ন্ত্রণের জায়গায় চলে এলো। সেই সময় আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প, তিনি ফোন করে এই গোটা যুদ্ধটা বন্ধ করে দিলেন। তিনি কে? আমাদের দেশের সঙ্গে তার কি সম্পর্ক? আমাদের দেশে এতগুলো মানুষ মারা যাচ্ছে। দেশের পার্লামেন্টে, সংসদে কোনো আলোচনা নেই। ডোনাল্ড ট্রাম্প বলছে, "আমি বললাম তাই বন্ধ হয়ে গেল।" অথচ আমরা তখন শুনলাম যে এই স্ট্রাইকের মধ্যে দিয়ে গোটা দেশে পাকিস্তানের যে উগ্রপন্থী ব্যবস্থাপনা, সেটাকেই কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া যাবে। আরেকটু হলেই পুরোটা আমাদের কন্ট্রোলে চলে আসতে পারত, কিন্তু সেটা হলো না। এখন বলির পাঠা কাকে করতে হবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। এখন বলির পাঠা করতে হবে কাকে? সিপিআইএম কে। আমি বলছি যে পাকিস্তান কাশ্মীরে এই হামলা চালাবার পর সবচেয়ে বেশি প্রতিবাদে সোচ্চারিত হয়েছে কাশ্মীরে আমাদের একজন মাত্র বিধায়ক আছেন, ইউসুফ তারিগামি। তিনি এবং আমাদের পার্টি সেই পাকিস্তানের এই হামলার পর, পেহেলগাঁও সাধারণ মানুষের মারা যাওয়ার পর যেভাবে রাস্তায় নেমেছেন, কোনোদিন কাশ্মীর এই ধরনের আমাদের দেশে জঙ্গি হানার প্রতিবাদে কাশ্মীরে যে ধর্মঘট হয়েছে, অভূতপূর্ব ধর্মঘট। যেভাবে মানুষ এই জঙ্গি হানার বিরুদ্ধে কাশ্মীরের সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, এবং এর পিছনে আমাদের বামপন্থী, সিপিআইএম, আমাদের এমএলএ, তাদের একটা বড় ভূমিকা হয়েছে। কিন্তু টার্গেট করতে হবে, সব টার্গেট সিপিআইএম কে। কোনো একজন একটা মিছিল থেকে একটা কিছু মানে লঘু মন্তব্য করে দিল। সিপিএম এর মোহাম্মদ সেলিমকে এই কথা বলেছেন, যিনি আমাদের পার্টির সেক্রেটারি। সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি এম.এ. বেবি, তিনি কি এমন এই কথা বলেছেন? পার্টির যারা আমাদের স্টেটমেন্ট, তিনি কোনো এমন কমেন্ট করেছেন? এবং আপনি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ধরনের কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবার কোনো লোক নয়। আমাদের কথা যে দেশের গভর্নমেন্ট তার নিজেদের ব্যর্থতা, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এবং যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছে, তাতে যেভাবে লেজে-গোবর হয়েছে, দেশের মানুষ তো দেখেছে যে ট্রাম্প ফোন করে বলল যুদ্ধ বন্ধ। পাকিস্তান এত মানুষকে খুন করে দিয়ে যাচ্ছে পাকিস্তানের জঙ্গিরা, আর ট্রাম্প বলল তাতে সব খেলা শেষ হয়ে গেল। আর এই ট্রাম্পের সঙ্গে আসিফ মুনিরের মিটিং হচ্ছে, আবার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ের বিয়ে থেকে বিরিয়ানি খেয়ে যাচ্ছে। দেশের মানুষকে জীবন দিতে হচ্ছে। তো এই ধামাচাপা দেওয়ার জন্য বামপন্থীদের সব টার্গেট করে বানানো যেতে পারে। তাদের বামপন্থীদের মিছিল থেকে কেউ যদি একটা লঘু মন্তব্য করে ফেলে, সেইটা নিয়ে হইচই। তিনি বামপন্থী কোনো নেতা না হলেও তাকেই একটা বিরাট করে দেখানো হবে। আমাদের প্রথম বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এই ধরনের ঘটনার প্রতিবাদে রাস্তায় যদি কেউ নেমে থাকে, সবার আগে আমাদের পার্টি নেমেছে। স্টেটমেন্ট আমাদের পার্টি দিয়েছে। যেটা আমাদের পার্টি তো এর বেশি কিছু করতে পারে না। আমরা তো গভর্নমেন্টে নেই, আমরা তো দেশের সরকার চালাচ্ছি না। দেশের সরকার যারা চালাচ্ছে, তারা কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছে না। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই বামপন্থীদের সফট টার্গেট বানিয়ে, মানুষ কিন্তু তার অভিজ্ঞতায় বুঝছে যে কোনটা আ ধামাচাপা আর কোনটা বাস্তবতা। আমি জানি না তুমি কতক্ষণ Facebook বা সোশ্যাল মিডিয়াতে তুমি থাকো। তুমি অবশ্যই ব্যস্ত মানুষ, হয়তো সেরকমভাবে ফলো করো না। কিন্তু বেশিরভাগ যে কমেন্ট থাকে, বেশিরভাগ যে কোয়েশ্চেন থাকে, গাজা, ফিলিস্তিন, ইভেন এখন ভেনেজুয়েলা হলো, সেই সব যখন সেই জিনিসগুলো সেখানে যখন প্রবলেম হচ্ছে, সেখানে সিপিএম বা বামফ্রন্ট সবার আগে পথে নামছে, পোস্টারিং করছে, আন্দোলন করছে। কিন্তু আমাদের পাশের দেশে যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে,
যখন দীপু দাসের মতো একটা ছেলেকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন্ত জ্বালিয়ে মারছে, তখন সেইভাবে বামফ্রন্টকে তথা সিপিআইএমকে রাস্তায় সেই রকমভাবে আন্দোলন করতে দেখা যায় না। কিন্তু রাস্তায় দু একটা আন্দোলন দেখা গিয়েছে, কিন্তু সেইভাবে যেরকম গাজা, ফিলিস্তিন, ভেনেজুয়েলার ক্ষেত্রে হয়েছে সেরকমভাবে কিন্তু হয়নি। তুমি কি বলবে? আমাদের দেশের অর্থনীতির অবস্থা সত্যি খুব খারাপ। আর বিজেপির কর্মী মানে যারা আইটি সেলের কর্মী তারা তো আবারও মনে হচ্ছে খুব সিরিয়াস অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে রয়েছে। কারণ আমি শুনেছি যে তারা কমেন্ট করবার জন্য পার কমেন্ট পিছু ৳১ না ৳২ পায়। এবং যত কমেন্ট করবে তত তার পয়সা বেশি হবে। এবং এটা দেখবেন যে একেবারে বেশিরভাগ কমেন্টগুলো প্রোফাইল লক, আনলক প্রোফাইল, ফেক প্রোফাইল থেকেই কমেন্ট করে। মানে কমেন্ট করার পিছনেও পয়সা পায়। কমেন্ট দিয়ে সবটা বিচার করা যাবেন না। বিচার করতে যাবেন না। আর সোশ্যাল মিডিয়া, এআই এর যুগে অনেক কিছু সম্ভব। এই বিজেপি ২০১৯ এ ৳২৭,০০০ কোটি ঢেলেছে সোশ্যাল মিডিয়ার পিছনে। সুতরাং এই কমেন্ট করানোর জন্য ওরা কত করে পয়সা দেয়, আবারও বলছি যে এই সাধারণ ছেলেমেয়েগুলো ৳১, ৳২ জন্য যেভাবে কমেন্ট করছে, তাই দিয়ে সবটা রাজনীতির অবস্থান বোঝা যাবে না। আমি আবারও বলছি যে এগুলো বাজারে প্রচার, আবারও বলছি এগুলো পারসেপশন। কিন্তু দেশের সরকার বাংলাদেশের ঘটনা দীপু দাস নিয়ে একটা কমেন্ট করতে পারেনি। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি দেখান আমাকে যে দেশের প্রধানমন্ত্রী, দেশের বিদেশ মন্ত্রক দীপু দাস ঘটনা ঘটার পরপরই যে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল বিবৃতি দিয়েছে কিনা? আমি আপনাকে এক্ষুনি দিতে পারি, যেদিন বাংলাদেশে এই ঘটনা ঘটেছে তার পরের দিনই আমাদের পার্টি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, অফিসিয়াল বিবৃতি দিয়েছে। কোনো রাজনৈতিক দল পরে নেমেছে আমাদের দেখে হয়তো যে বাংলাদেশের ইস্যু নিয়ে, বাংলাদেশের ঘটনা নিয়ে রাস্তায় নামেনি। বামপন্থীরা যখন নেমেছে, তারপরে কেউ নেমেছে এবং নেমেছে যে বাংলাদেশের ঘটনার যত না প্রতিবাদ, তার চেয়ে বেশি যে পশ্চিমবাংলায় কি করে নিজেদের ভোট ব্যাংকটাকে কনসোলিডেট করা যায় সেই জন্য। আমাদের পরিষ্কার রাজনৈতিক অবস্থান স্পষ্ট যে, যেকোনো দেশেই সংখ্যালঘু মানুষ তারা আক্রান্ত হলে, নির্যাতিত হলে সেই সংখ্যালঘু মানুষের আগে ১ম দাঁড়াতে হবে। কারণ সংখ্যালঘু মানুষ এমনি বিপদের মুখে থাকে। ভারতেও সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়াতে হবে, বাংলাদেশেও সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনি বাংলাদেশে যেমন দীপু দাসের নৃশংস ঘটনার কথা উল্লেখ হয়েছে, আমরা তীব্র ভাষায় আমাদের পার্টি ১ম আমি বলছি দেশের সরকার এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট জারি করতে পারেনি। তৃণমূলের কথা তো ছেড়ে দিন। ও তো খালি চুরি ছাড়া আর কিচ্ছু বোঝে না। আন্তর্জাতিক, জাতীয় সবই ওর কাছে চুরি। আন্তর্জাতিক ক্ষেত্রে চুরি হলো সোনা আর জাতীয় ক্ষেত্রে কয়লা, গুলু, বালি। ওদের সঙ্গে কোনো ব্যাপার নেই। কিন্তু দেশের সরকার তার একটা কোনো কমেন্ট আছে, কোনো একটা স্টেটমেন্ট আছে না। কিন্তু আমাদের পার্টি ফরমাল স্টেটমেন্ট করেছে। আমরা ৪০০ থেকে ৫০০ অব্দি মিছিল গোটা পশ্চিমবাংলায় করেছি। আমাদের এমন পার্টি এলাকা নেই যেখানে আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ হয়নি। তো আবারও বললাম আমাদের সংখ্যালঘু মানুষ। আমি বলছি যে যেভাবে ভেনেজুয়েলায় একটা নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে তুলে নিয়ে গেছে একটা অন্য দেশ, সে নিয়ে গিয়ে অপহরণ করে নিয়ে গিয়ে নিজের দেশে বিচার করছে এবং বলছে এখন আমাদের দেশ আমরা চালাবো। এই দেশের তেলের অধিকার এখন আমাদের ওপর। এই যে আমাদের দেশ সম্পর্কে যা করছে, কালকে দেখলাম যে নরেন্দ্র মোদীকে কেমন তুলে নিয়ে চলে গেল। নরেন্দ্র মোদী বিয়ে হয়নি, ওর বউ নেই অবশ্য, ওকে একাই তুলে নিয়ে চলে গেল। ও একা থাকাটা একটু কঠিন। তখন কিন্তু সিপিআইএম বামপন্থীরা রাস্তায় নামবে। কারণ এটা হলো ডেমোক্রেসির প্রশ্ন। এটা হলো একটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন। যখন ট্রাম্প ফোন করে ভারতবর্ষ যখন সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী কন্ট্রোল করছে, মানে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে, তখন ট্রাম্প ফোন করে ভারতবর্ষকে থামিয়ে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। দেশের সংসদে কোনো আলোচনা নেই। সেই সার্বভৌমত্বের মানে সেই সার্বভৌমত্ব যেভাবে নষ্ট হচ্ছে, তার বিরুদ্ধেও কিন্তু আমরা বামপন্থীরা রাস্তায় নেমেছিলাম। চটু, লঘু এবং ওই আইটি সেলের কিছু লোক ৳১, ৳২ বিনিময়ে এই প্রচার প্রস্তুতি রাস্তায় নামতে পারে। কিন্তু মানে দেশের মানুষ যারা রাজনীতি, যারা তলীয় ভাবে, যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে শুধু বিশ্বাস করে না, তারা বুঝতে পারে যে বামপন্থীদের অবস্থানটা, রাজনৈতিক অবস্থানটা কোথায় কি এবং খুব স্পষ্ট। বাংলাদেশ, ভেনেজুয়েলা, গাজা এবং ভারতবর্ষ সব ক্ষেত্রেই আমি বলছি যে বাংলাদেশেও যেমন এই নৃশংস ঘটনা ঘটেছে, তার সঙ্গে বাংলাদেশে আমরা বলেছি একজন বিএনপি নেতা তার মেয়েকে, একটা বাচ্চা মেয়েকে, সে মুসলিম ধর্মে, তাকে জ্যান্ত বাড়িসুদ্ধু জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোথায় কেউ তো এটা প্রোটেস্ট করেনি। দীপু দাসের সঙ্গে আমরাও এটা প্রোটেস্ট করেছিলাম। একজন সাংবাদিক তাকে ওপেনলি গুলি করে সেখানে খুন করে দেওয়া হয়েছে। আবার একজন ব্যবসায়ীকে ডাকাতির উদ্দেশ্যে তাকে খুন করে দেওয়া হয়েছে। আমরা বলেছি যে ধর্মীয় মৌলবাদ যদি মাথাচাড়া দেয়, বাংলাদেশে এটা ঘটছে। ধর্ম আর রাজনীতি যদি মিলেমিশে যায়, তার পরিণতি কি হতে পারে? বাংলাদেশ কিন্তু তার উদাহরণ। সেইজন্য ভারতকে আমরা অনেক আগে সতর্ক করেছি। আবার আমাদেরই ধরুন ভারতে, এই আসামে নিজেদের মধ্যে সংঘর্ষ,
দুজন বাঙালিকে নৃশংসভাবে খুন করে দেওয়া হলো। কেউ তো প্রোটেস্টে নামেনি। আমাদের আসামের বামপন্থীরা, আমাদের ভারতবর্ষের বামপন্থীরা তা নিয়ে রাস্তায় নেমেছে। উড়িষ্যায় একটা আভ্যন্তরীণ বিবাদে উদ্বাস্তু মানুষের কলোনি, গোটা উড়িষ্যার ওই কলোনিটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। কই কেউ তো নামেনি। উড়িষ্যায় যে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে বাংলা থেকে কাজ করতে, পশ্চিমবাংলায় কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য কিচ্ছু নেই, সব লাটে তুলে দিচ্ছে তৃণমূল চুরি করে। বাইরের রাজ্যে আমাদের ছেলেমেয়েগুলোকে কাজ করতে যেতে হচ্ছে। কিভাবে বাঙালি বলে হেনস্থার শিকার হচ্ছে। আজকে যখন আমি এই পডকাস্টে এই আলোচনা হচ্ছি, তখন আজকের দিনেও আমাদের ওই উড়িষ্যার উৎকল ভবনে আমাদের বামপন্থীরা এর প্রোটেস্ট করছে। যেখানেই মানুষ আক্রান্ত হবে, মানুষের গণতান্ত্রিক অধিকার বিপন্ন হবে, বামপন্থীরা রাস্তায় ছিল, আছে, থাকবে। তাতে কারো রাগ হলেও থাকবে, কারো রাগ না হলেও থাকবে। বেশ, তুমি মৌলবাদীর কথা বলছিলে। আহ, কিছুদিন আগেই বিতাড়িত এক এমএলএ হুমায়ুন কবির নিজের একটা পার্টি খুলেছে এবং বাবরি মসজিদ তৈরি করছে, বিতর্কিত বাবরি মসজিদ। বামফ্রন্ট সেটাকে কিভাবে দেখছে? দেখুন, অনেক কাঠের জল খেয়েছে হুমায়ুন কবির। কংগ্রেসে ছিল, সেখান থেকে তৃণমূলে গেছে, তৃণমূল থেকে আবার বিজেপিতে গেছে, আবার বিজেপি থেকে তৃণমূলে এসছে। মানে এই অনেক ঘাটের জল খাওয়া হুমায়ুন কবির কোন অঙ্কে কি রাজনীতির অঙ্ক কষছে, এ সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারবো না। বাবরি মসজিদ মীর বাকি তৈরি করেছিল, বাবরও তৈরি করেন, এমনকি হুমায়ুনও তৈরি করেননি। তাদের সেনাপতি মীর বাকি তৈরি করেছিল। বাবরি মসজিদের ইতিহাস তা নিয়ে যা হয়েছে, যেভাবে একটা মানে মানে ঐতিহাসিক একটা স্থাপত্য, মসজিদের বাইরে একটা সৌধ স্থাপত্য, তাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমি সেসব কথার মধ্যে যাচ্ছি না, এটা ভারতবর্ষেই এই সম্ভব। এখন মীর বাকি তো আর হুমায়ুন কবির তো আর মীর বাকি নয়। এখন বাবরি মসজিদের কথা উনি তুলে, না, না, সম্ভব তুমি বললে তুমি আর আফগানিস্তানেও প্রচুর এরকম হিন্দু নিদর্শন আছে, বৌদ্ধ নিদর্শন আছে, এরা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তার মানে কি তালিবানি সংস্কৃতি ভারতবর্ষে চলবে? তুমি এইটাই কথা আমাদের। আমরা ভারতকে তালিবানদের হাতে তুলে দিতে পারি না। ভারতে তালিবানি শাসন আমরা চাই না। খুব কারেক্ট প্রশ্ন। আমরা চাই ভারতবর্ষে গণতন্ত্র, ভারতবর্ষের বহুত্ববাদ, ভারতবর্ষের সব মানুষের, সব ধর্মের সমান অধিকার নিয়ে বাঁচা, ভারতবর্ষের সমস্ত স্থাপত্যগুলো সেগুলোকে আ মানে সেগুলো তার নিজস্ব আ কি বলবো সংস্কৃতি নিয়ে টিকে থাকুক, এটাই আমরা চাই। ওখানে তালিবানিরা মনে করে বামিয়ানের বুদ্ধ মূর্তি ভেঙে দিয়ে ঠিক করেছি। আর এখানে তালিবানদের মতন যারা কাজ করে তারা মনে করে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ঠিক করেছি। তারা নিজেদেরকে কার সেবক বলে? আমি তো জানি না কাদের সাপোর্টার, অন্তত দেশের সাপোর্টার না। এটা আমি বলতে পারি। দেশ দেশ বিরোধী, এটা আমি বলতে পারি। কারণ আমাদের দেশের সংস্কৃতি এটা না। তো যাক, হ্যাঁ, আমি হুমায়ুন কবির নিয়ে জাস্ট একটু বলে নিই যে এখন হুমায়ুন কবির কি করছে, কার উদ্দেশ্যে, বিজেপির সঙ্গে বোঝাপড়া করে করছে, না তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে করছে, এটা হুমায়ুন কবির বলতে পারবে। আমার 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 কোনো ধারণা নেই। কিন্তু আমি একটা কথা বলতে পারি, তুমি হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন? হুমায়ুন কবির একটা ব্যক্তিগত জমিতে, কারোর ব্যক্তিগত জমি, সেখানে প্রচুর মানুষের থেকে নানানভাবে টাকা তুলেছে। উম এইসব কাজ করতে গেলে তো সহজে টাকা তোলা যায়, অন্যভাবে টাকা তোলা যায় না। মন্দির মসজিদগুলোই টাকা তোলা যায়। তো টাকা-পয়সা তুলেও ভালোই করে এখন মসজিদ বানিয়েছে। মসজিদ বানিয়ে নিজের রাজনৈতিক পারপাস সার্ভ করছে। যে হুমায়ুন কবিরকে কেউ চিনত না, আজকে সব পাড়ায়, পাড়ায় হুমায়ুন কবিরের নাম। কিভাবে নিজেকে ভাসিয়ে রাখতে হয় ও জানে। এবং তৃণমূল, বিজেপি এটা বুঝেছে যে হুমায়ুন কবিরকে ভাসিয়ে না রাখলে তৃণমূল আর বিজেপি থেকে বহু ভোট মালদা, মুর্শিদাবাদে বামপন্থী বা কংগ্রেসের দিকে বেঁচে যাচ্ছে। তাই যেকোনো মূল্যে হুমায়ুন কবিরকে ভাসিয়ে রাখতে হবে। কিন্তু আমার কথা হলো যে ও তো ব্যক্তিগত জমিতে অন্যদের টাকা, কোথাকার টাকা কোথা থেকে এসছে আমি বলতে পারব না। সেই টাকায় ও মসজিদ বানাবে বলে করেছে, ওই জন্য দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তা আমাদের ট্যাক্সের টাকায় সরকারি জমিতে, যে জমিতে কারখানা তৈরি করার কথা ছিল, সেখানে দীঘায় জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথ মন্দির নয়, ওটা এখন ধাম হয়ে গেছে। ওটা একটা কালচারাল সেন্টার, মন্দিরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যেহেতু সরকারি টাকা, সরকারি জমি, কায়দাবাজি, নাটক, মানে ঠাকুর দেবতার সঙ্গেও এরা, আমাদের অনেকে ঠাকুর দেবতা, আমরা অনেক ঠাকুর দেবতার ব্যাপারে আমাদের অনেক সময় অনেক বিশ্বাস নেই। আমরা যার বিশ্বাস আছে তার বিশ্বাস আছে, আমাদের তাদের সঙ্গে কোনো কথা নেই। কিন্তু যারা ঠাকুর দেবতাকে বিশ্বাস করে বলে মানে প্রচার করে, তারাও ঠাকুর দেবতার সঙ্গে এই ধরনের জাগলারি করতে পারে। মন্দিরের বদলে ধাম, সাংস্কৃতিক কেন্দ্র বলে সরকারি টাকা, সরকারি জমি কিভাবে ব্যবহার করা যায়। বা এই ধরুন মহাকাল মন্দির তৈরি করছেন, সেই মহাকাল মন্দিরের জন্য সরকারি জমি, ৭০০ একর জমি, সেখানে মন্দির হবে। আবার এখানে যে একটা আইটি হাব তৈরি হওয়ার কথা ছিল, আইটি সেক্টরের ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যাচ্ছে, আর সেখানে দুর্গাঙ্গন হচ্ছে। সরকারি টাকায়, সরকারি জমিতে, আমাদের ট্যাক্সের টাকায় যদি মন্দির করে, তাহলে মমতা ব্যানার্জি এখানে বহিষ্কার করা হবে না তার দল থেকে?
ব্যক্তিগত টাকায় ব্যক্তিগত জমিতে যদি হুমায়ুন কবির মসজিদ করে থাকে বলে, এটা হলো উদ্দেশ্য, এটা হলো লক্ষ্য, এটা হলো অ্যাটিচিউড। আর আমার কথা হলো, এখন দেখবেন জমি পেতে কোনো সমস্যা হচ্ছে না। বাবরি মসজিদ তৈরি হচ্ছে, তাতেও বিপুল জমি। মহাকাল মন্দির, জগন্নাথ ধাম, দুর্গাঙ্গন, তাতেও প্রচুর জমি তৈরি পাওয়া যাচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য যখন কারখানা তৈরি করতে চেয়েছিল, তখনই জমির সমস্যা। ৪০০ একর জমি ছাড়া পশ্চিমবাংলায় আর কোনো জমি ছিল না। ওই ৪০০ একর জমির জন্য বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে হবে, প্রয়োজনে বুদ্ধদেব ভট্টাচার্যকে মাইন পেতে মেরে ফেলা হবে। বোঝা যাচ্ছে কনস্পিরেসিটা কোথায়। এসএসসির দুর্নীতি যেটা হলো, সেটা নিয়ে তুমি কিভাবে দেখছো? মানে তারা চাকরি হারালো, আন্দোলন করলো, রাতের পর রাত জেগে সেক্টর 5 এর সামনে বসে। তারপর আবার পরীক্ষা হলো, পরীক্ষায় আবার প্রবলেম হলো। তারপর আবার সুপ্রিম কোর্ট এখন বলল যে সবার চাকরি রয়েছে। তুমি কোন দিক কি ব্যাপারটাকে কিভাবে দেখছো? না, আমি মানে এইটা পশ্চিমবাংলা বলেই সম্ভব। এসএসসি একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, যাতে স্বচ্ছভাবে চাকরি দেওয়ার ব্যবস্থা করা যায়। দেখা যাচ্ছে সেই এসএসসিটাই ঘুঘুর বাসা হয়েছে। আপনি ভাবতে পারছেন যে প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল, তুমি ভাবতে পারছো যে প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল সাধারণ ছেলেমেয়েদের স্কুলে স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে চাকরি দেওয়ার, তারাই ওয়েবসাইটে লিস্ট পাবলিশ করে বলছে, আমরা এই চাকরিগুলো চুরি করেছি, এদেরকে ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে, এদের থেকে টাকা নিয়ে দুর্নীতি করে আমরা এদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করছি। একটা প্রতিষ্ঠান যাদের মেধার সঙ্গে, যাদেরকে যোগ্য স্বচ্ছতার সঙ্গে চাকরি দেওয়ার কথা ছিল, তারা নিজেরা পাবলিশ করে বলছে আমরা চাকরি চুরি করেছি। থেকে বেশি আর কি বলা যাবে? ২৬,০০০ ছেলেমেয়ের চাকরি চলে গেল। তাদের মাইনে তারা আ সেই চাকরির যে এতদিন ধরে যে মাইনে পেয়েছে, সেই টাকা তাদের ফেরত দিতে হলো। অনেকে এই চাকরি করছেন, এই যোগ্যতা দিয়েই অনেকে বিয়ে করেছেন, তার পরিবারকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। পানের জলে ভেসে গেল এই ছেলেমেয়েগুলো। ৩২,০০০ প্রাইমারি টিচার, আদালতের রায় চাকরি টিকে গেল, ঠিক বেঁচে গেল। আমরাও চাই যারা যোগ্য, মেধাবী, তাদের চাকরি থাকুক। যারা চাকরি চুরি করেছে, দুর্নীতি করেছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা কেন চাকরি করবে? স্কুলগুলোতে আমরা আমাদের ছেলেমেয়েদের পাঠাবো এই অযোগ্য ছেলেমেয়েদের পড়ার, মানে এই মাস্টারমশাই হিসেবে এই অযোগ্য ছেলেমেয়েরা পড়াক তার জন্য? কিন্তু যাদের যোগ্য, তাদের চাকরি যাতে বজায় থাকে, এটা আমরাও চাই। তৃণমূল যেটা করল, যে যোগ্য প্রার্থী, সেই যোগ্য প্রার্থীদেরাও যাতে বিপদের মুখে। এখন ২০১১ পর কেউ স্কুলে মাস্টারি করে শুনলেই লোকে ভুরু কুঁচকে তাকায় যে এটা অরিজিনাল মাস্টার না সাদা খাতায় জমা দেওয়া মাস্টার। এই জায়গায় শিক্ষকদের সম্মান নিয়ে তো পৌঁছেছে। কিন্তু যদি সরকারটা এটা করত যে যারা যোগ্য তাদের চাকরিটা বজায় থাকুক, আর যারা ঘুষ দিয়েছে, চাকরি চুরি করে চাকরি পেয়েছে, সাদা খাতায় জমা দিয়ে চাকরি পেয়েছে, র‍্যাংক জাম করে চাকরি পেয়েছে, নানান ধরনের ২ নম্বরি করে চাকরি পেয়েছে, তাদের তালিকা দিয়ে বার করে দিক। তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যেত। কিন্তু তাহলে তৃণমূলের নেতাদের মা অনেকের পিঠে চামড়া থাকতো না। কারণ এরা যে ঘুষ নিয়েছে, এরা যে টাকা তুলেছে, এই টাকা যে লুট করেছে, সেইটা আ তাহলে তাদেরকে তো ফেরত দিতে হতো সুদে আসলে। তার জন্য ওরা যেটা করল, চাকরি চোর এবং যোগ্য শিক্ষক সব মিলেমিশে একাকার হয়ে গেল। এবং এটাকে মদদ দিল কে? এসএসসির মতন একটা প্রতিষ্ঠান, যাদেরকে মানে আমি বলব যে মানে স্বচ্ছভাবে আ চাকরি দেওয়ার কথা ছিল, চাকরি দেওয়ার দায়িত্ব ছিল। দাদা তোমরা যাওয়ার পর, সিপিএম যাবার পর ১৩-১৪ বছর হতে চলল। ২০২৬ ১৪ বছর। আ কোনো বড় শিল্প এখনো অব্দি আসলো না। কোনো আইটি সেক্টর ভালো করে তৈরি হলো না। প্রত্যেক বছর লাখের পর লাখের মানুষ গ্র্যাজুয়েশন পাস করার পর, বা যারা আইটিতে চাকরি করছে সেক্টর 5 এ, তারা আরো স্বপ্ন দেখছে যে আমি ব্যাঙ্গালোর যাবো, পুনে যাবো, হায়দ্রাবাদ যাবো, চেন্নাই যাবো। ভালো প্যাকেজ হবে। আরো বড়, বড় কোম্পানি আছে, আরো বড় অপরচুনিটিস রয়েছে। কেন এখনো ১৪ বছরের মধ্যে শিল্প আসলো না? আইটি সেক্টরগুলো আসতে পারল না? কিন্তু আমি ব্যাঙ্গালোরের মতো থাকি। আমি হায়দ্রাবাদে গিয়েছি। পাহাড় কেটে সেখানে হাই রাইজেস বানাচ্ছে। বোম ব্লাস্ট করে পাহাড়গুলোকে ভেঙে তারপর ওখানে হাই রাইজেস তৈরি করছে। জলের আকাল। কিন্তু তবুও ওখানে বড়, বড় ইন্ডাস্ট্রি, বড়, বড় আইটি সেক্টর ওখানে রয়েছে। পশ্চিমবঙ্গের মতো একটা মানে কি বলবো, যেখানে সবকিছু রয়েছে। পাহাড় চাইলে পাহাড়, জঙ্গল চাইলে জঙ্গল, সমুদ্র চাইলে সমুদ্র, নদী চাইলে নদী। জলের কোনো আকাল নেই এবং ল্যান্ডও রয়েছে। তবুও এখানে কোনো শিল্প নেই। দেখুন, আমি ১ম কথা হলো যে প্রাকৃতিক সম্পদ এভাবে ধ্বংস করে শিল্প বানানোর পক্ষপাতী আমরা নই।
সেই জন্য এই যে আরাবল্লী নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, আরাবল্লীর মতন একটা প্রাকৃতিক সম্পদ, ভারতবর্ষকে অনেক ঝড়ঝাপটার হাত থেকে যে আরাবল্লী পর্বত, এত প্রাচীন একটা আমাদের ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ, সেটা যখন মানে সুপ্রিম কোর্টের রায় বিপন্ন হয়ে যাচ্ছিল, তার বিরুদ্ধে আমরা বামপন্থীরা গোটা দেশ জুড়ে এবং ওই রিজিয়ানটা রাজস্থান থেকে দিল্লি থেকে শুরু করে এই সমস্ত রিজিয়ানে আমাদের বামপন্থীরা ব্যাপক প্রোটেস্টে আমরা প্রতিবাদে রাস্তায় নেমেছি। আ সেটাতে সুপ্রিম কোর্ট আবার রিথিং করছে। আপাতত সেই রায় স্থগিত রয়েছে। তাই মানে আমরা মনে করি না যে প্রকৃতি ধ্বংস করে শিল্পের কোনো প্রয়োজনীয়তা আছে। কিন্তু পশ্চিমবাংলায় প্রকৃতির সঙ্গে সহাবস্থান করেও শিল্প তাকে রক্ষা করা সম্ভব বা তৈরি করা সম্ভব ছিল। বামফ্রন্ট সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য, বামপন্থীদের শিল্পনীতি সেটা বারবার করে দেখিয়েছে। পশ্চিমবঙ্গে শিল্প আসছে না, তার কারণ হলো কোনো ল অ্যান্ড অর্ডার নেই। পশ্চিমবাংলায় শিল্প আসছে না, তার কারণ হলো এখানে তোলাবাজি চলছে। পশ্চিমবাংলায় শিল্প আসে না, কারণ এখানে গুন্ডা ট্যাক্স দিতে হয়। পশ্চিমবাংলায় শিল্প আসে না, এখানে কোনো শিল্প বান্ধব পরিস্থিতি নেই। পশ্চিমবাংলায় শিল্প আসে না, এখানকার সরকার শিল্প তাড়াতে পারলে বাঁচে। পশ্চিমবাংলায় শিল্প আসে না, এখান থেকে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে আমাদের অন্য রাজ্যে। বামফ্রন্ট সরকারের আমলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স সল্টলেকে তৈরি করেছিল এবং নিউ টাউনে একটা আধুনিক শহরই তৈরি হলো শুধু আইটি হাবের জন্য। অন্য রাজ্য থেকে ছেলেমেয়েরা আসছিল। আজকে শুধু আইটি সেক্টরের জন্য আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে তাই নয়। সাধারণ যে কাজ, কৃষির কাজ, ছোট কারখানায় কাজ, সেই কাজের জন্য, নির্মাণ শিল্পের জন্য পশ্চিমবাংলায় ছেলেমেয়েরা থাকছে না, বাইরের রাজ্যে চলে যাচ্ছে। গোটা পশ্চিমবাংলা এখন পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিকের রাজ্যে পরিণত হয়েছে। আপনি দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো বললেন, সেই রাজ্যে যান, সমস্ত ধরনের কাজে, কোনো কাজই আমার কাছে ছোট নয়। কিন্তু যেকোনো ধরনের কাজে সব জায়গায় দেখবেন আমাদের বাংলার ছেলেমেয়েরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে সামান্য কিছু টাকার বিনিময়ে অনেকে তো অনেক জীবন বাজি রেখে খুব মানে লাইফ রিস্কের কাজে নিজেদেরকে যুক্ত করে রেখেছে। মানে এইটা পশ্চিমবাংলার সরকারের মানে ফেলিওর শুধু বলবো না, এটা একটা নৈরাজ্য তৈরি করেছে পশ্চিমবাংলায়। শিল্প পরিস্থিতি নেই। এই নতুন শিল্প আসবে কোথা থেকে? আমি এখানে বললাম একটু আগেই যে এখানে মন্দির মসজিদ তৈরি করার জন্য প্রচুর জমি পাওয়া যায়। কিন্তু শিল্প তৈরি করার জন্য তো জমি পাওয়া যায় না। জমি তৈরি হয় কাদের জন্য? তোলাবাজদের জন্য, প্রমোটারদের জন্য, নৈরাজ্য, গুন্ডা, মাস্তান, ক্রিমিনাল, গুন্ডা ট্যাক্স দেওয়ার জন্য। আপনি জানেন যে এই পশ্চিমবাংলায় বহু সরকারি, বেসরকারি কোম্পানি অসংখ্য, আমি নাম্বার এই মুহূর্তে এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু কয়েক হাজার, তারা নিজেদের কেন্দ্রীয় সদর দপ্তরগুলো যেগুলো আমাদের রাজ্যে ছিল সেগুলো সরিয়ে নিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। একটার পর একটা কারখানা, এবিজি বলুন, শালবনী বলুন, আমি অনেক তালিকা বলতে পারি। বড়, বড় সংস্থা তাদের নিজেদের কারখানা বন্ধ করে পাকতাড়ি গুটিয়ে চলে যাচ্ছে। আমার বাড়ি যে মানে বিধানসভা কেন্দ্র, আজকে সকালে সেখানে একটা জুট মিল, আজকে সকালে নতুন বছরের শুরুতেই সেখানে বন্ধ হয়ে গেল। পশ্চিমবাংলায় নতুন কোনো শিল্প হবে না, সেই পরিবেশ নেই। তৃণমূল সেই পরিবেশ রাখেনি। নৈরাজ্য, অরাজকতা তৈরি করেছে। আর যেগুলো চালু শিল্প হয়েছিল, এমন তোলাবাজি, এমন সিন্ডিকেট রাজ, এমন গুন্ডা ট্যাক্স, এমন সেখানে নৈরাজ্য, আ তার ফলে সেই শিল্পগুলো, চালুগুলো তারা বন্ধ করে পশ্চিমবাংলা ছেড়ে চলে যাচ্ছে। পরিণতি হলো শুধু শিল্পও যাচ্ছে না, আমাদের রাজ্যের ছেলেমেয়েদেরও বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে এবং দেখছেন ভালো অবস্থায় নেই। ওড়িশায় বাঙালি বলে, বাঙালি মানে নাকি বাংলাদেশী, তাদের উপর প্রতিদিন নির্যাতন হচ্ছে, নানান ধরনের খারাপ খবর। আমরা ফিরে আসছি। এ সবকিছু অপরাধের জন্য তৃণমূলকে দায়ী। তৃণমূলকে এর জন্য সুদে আসলে কিন্তু পশ্চিমবাংলার মানুষের কাছে উত্তর দিতে হবে। আ ১৯৯১ সালের পর কেন্দ্রীয় সরকারের ন্যাপ বা মানে অর্থনৈতিক উদারীকরণে ও বিনিয়োগ বান্ধবের নীতির ফলে অন্য রাজ্যগুলো কিন্তু বেশ উপকৃত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ পুরোপুরিভাবে সেই সুযোগটা নিতে পারেনি বা লাগাতে পারেনি। সুযোগ নিতে দেওয়া হয়নি, সুযোগ লাগাতে আমরা দীর্ঘদিন ধরে এটা প্রচার করতাম যে আমাদের কথা ছিল যে মাসুল সমীকরণ এবং লাইসেন্স প্রথা। পশ্চিমবাংলায় শিল্প করতে গেলে যে ধরুন অন্য রাজ্য গুজরাট, মহারাষ্ট্র যত সহজে শিল্প তৈরি করবার জন্য কেন্দ্রীয় সরকারের লাইসেন্স দরকার হয়তো, সেই লাইসেন্স পেয়ে যাচ্ছে। যেভাবে একটা রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য আনা নেওয়ার জন্য যে ট্যাক্স, পশ্চিমবাংলার জন্য যে বিপুল পরিমাণ ট্যাক্স চাপানো হচ্ছে, অথচ অন্য রাজ্যের জন্য যা পরিমাণ কম ট্যাক্স হচ্ছে, তার জন্য পশ্চিমবাংলাকে সচেতনভাবেই, বিশেষ করে পূর্ব ভারতের আরো অনেক রাজ্যকে পরিকল্পিতভাবেই এই মানে শিল্প বান্ধব পরিস্থিতির ক্ষেত্রে
সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে। তারপরেও দাঁড়িয়ে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার যেহেতু দেখলো যে এই ধরুন আমি বলছি সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স, এইটা তো শুধু একটা উদাহরণ দিই, এইটা তৈরি করবার জন্যই কত ঝাপটা আমাদের রাজ্যের সরকার জ্যোতি বসুকে পোহাতে হয়েছে। কিছুতেই করতে দেওয়া হবে না। কিন্তু এই জ্যোতি বসুই তো ১ম এ আইটি সেক্টরকে ফিরিয়ে দিয়েছিল, রিফিউজ করে দিয়েছিল। যে আইটি সেক্টর আসলে বা কম্পিউটার আসলে আ ব মানে লেবারদের চাকরি চলে যাবে, অনেকের চাকরি চলে যাবে। সেজন্যই তো ব্যাঙ্গালোর দেখুন যে হায়দ্রাবাদ হয়েছে। দেখুন বাংলাদেশ, পাকিস্তান নিয়ে আমাদের বিরুদ্ধে যেরকম প্রচার, এটাও নিয়ে একটা প্রচার। এসব কিছু ভোকাবুলারি আছে বামপন্থীদের বিরুদ্ধে। আমরা এই কম্পিউটারে বিরোধিতা করেছিলাম। মানে উইপ্রো তার সবচেয়ে বড় ক্যাম্পাস জ্যোতিবাবুর সময় পশ্চিম বাংলায় খুলেছিল। আরো অন্যান্য অনেকগুলো আমি ইন্ডাস্ট্রির নাম করতে পারি। এই যে টিসিএস তারা তাদের বিরাট ক্যাম্পাস পশ্চিম বাংলায় বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে খুলেছিল। আমরা বললাম যে নিউ টাউনে আমাদের একটা আলাদা নতুন আ মানে সিটি তৈরি করতে হলো। সিটি তৈরি হলো যেখানে শুধুমাত্র আইটি সেক্টরের জন্যই কার্যত ডেডিকেটেড। এটা ঠিক যে একটা সময় কিছুদিনের জন্য আমাদের রাজ্য থেকে এইসব বাইরের রাজ্যে অন্যান্য অনেক রাজ্যে চলে যেতে হচ্ছিল। কারণ আমি আবার ওই যে প্রসঙ্গটা আমি আসছিলাম, এখানে অনেকগুলো ঝড়-ঝাপটা আমাদের সামলাতে হয়েছে। এই যে এখানে যখন বামপন্থীরা সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স তৈরি করতে চাইছিল, কিছুতেই সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে পারমিশন দেবে না। না, এখানে আন্তর্জাতিক সীমানা, এখানে পাশে বিমানবন্দর, তাই এখানে দাঁড়িয়ে এই ধরনের ইলেকট্রনিক্স কমপ্লেক্স তৈরি করা যাবে না। তাই এটা দীর্ঘদিন ধরে লড়াই করে সেই দাবি আদায় করে আনতে হয়েছে। হুম, আর আমাদের বিরুদ্ধে এটা প্রচার এটা ঠিক যে আমরা একটা সময় বলেছিলাম যে অটোমেশন কেউ কম্পিউটারের বিরোধিতা করেনি। বামপন্থীদের থেকে আধুনিক মনস্ক, প্রগতিশীল মনস্ক আর কেউ হতে পারে না। কিন্তু আমাদের যেটা বিপদ ছিল আমি শেষ করে নিই, যে অটোমেশন আমরা জানতাম যে এই অটোমেশন যদি অনিয়ন্ত্রিতভাবে চালু হয়, তাহলে দাঁড়িয়ে বহু মানুষ তারা কর্মচ্যুত হবে, কর্মহানি ঘটবে। আজকে তার প্রমাণ হচ্ছে এই এআই টুলস আসছে। শিল্পীরা পর্যন্ত প্রোটেস্টে নামছে। আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে শিল্পীরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কলাকুশলী শিল্পী, সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত যারা তারা দীর্ঘদিন ধর্মঘট ডেকেছিল। কারণ কি? যে এআই তাদের জায়গাটা দখল করে নিচ্ছে। খোদ এ.আর. রহমানের মতন শিল্পী ক্লোন তা করছে। হ্যাঁ, ক্লোন এআই এর বিপদ নিয়ে উম আ বা দা মানে তিনি সরাসরি তার বিপদ মানে তার ক্ষোভ উগরে দিয়েছেন এবং একাধিক সঙ্গীত শিল্পী কারণ তাদের নিজস্বতা তখন থাকছে না। তার মানে কি এই শিল্পীরা প্রগতিশীলতার বিরুদ্ধে? এই শিল্পীরা কি আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে? কিন্তু আমাদের ওই বিপদটা অটোমেশন সম্পর্কে তখন আমরা সতর্ক হয়েছিলাম। আজকে মানুষ তার নিজেদের জীবনের অভিজ্ঞতায় বুঝছে। দাদা, তৃণমূলের একটা সবথেকে আ কি বলবো মানে সবথেকে আ সাকসেসফুল যদি আমি বলি স্কিম রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার। ৳১,০০০ এখন ৳১,৫০০ করে দেয়। এবং প্রত্যেকটা ঘরে, ঘরে যে মহিলারা রয়েছে তারা তাতে খুব খুশি। তাদের ১,০০০ থেকে ৳১,৫০০ প্রত্যন্ত গ্রামে যারা ৳১,০০০ পাচ্ছে বা ৳১,৫০০ পাচ্ছে তারা খুব খুশি। তারা আ তার স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না। এবং সেই জন্য প্রচুর ভোট তৃণমূলের ঝুলিতে পড়ছে। তোমরা এই স্কিমটা নিয়ে কিভাবে দেখছো? তোমরা যদি সরকারে আসো, এই স্কিমটা থাকবে নাকি না এর পরিবর্তে অন্য কিছু স্কিম আসবে? প্রথম কথা আমার তৃণমূলের শুধু এটা সাকসেসফুল স্কিম নয়। এটা গোটা ভারতবর্ষই জুড়েই আজকে একটা আ রাজনীতির একটা অংশ। দক্ষিণপন্থী রাজনীতির এটা একটা পুরনো কালচার। তামিলনাড়ুতে জয়ললিতা যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় থেকে আমরা দেখেছি। এখনো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলছে। এই যে লাস্ট বিহারের ইলেকশন হলো, সেখানেও বিজেপি গভর্নমেন্ট এই ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আর আমি এর উল্টো দিকটাও বলছি যে ধরুন বিজেপি তাদের জেতা সিট কিছু জায়গায় হেরেছে, যেমন কর্ণাটকে। আবার কংগ্রেসের জেতা সিট বিজেপি ছিনিয়ে নিয়েছে রাজস্থান, ছত্তিশগড়ে। সেখানে কিন্তু ওই রানিং গভর্নমেন্ট এই ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে। মানুষ কিন্তু সেই বিশ্বাস করেনি। ১ম কথা হলো যে, এই যে শুধু মহিলারা এই টাকাটা নিচ্ছেন, তার জন্যই তৃণমূলকে সমর্থন করছেন। এইভাবে আমি মহিলাদের ছোট করতে রাজি নই। নিশ্চয়ই তারা অন্য আরো ৫ টা রাজনৈতিক বিচার বিশ্লেষণ করে সেটার ব্যাপারে সমর্থন করছে। আর আমি এই প্রসঙ্গ এটাও বলি যে, উম লক্ষ্মীর ভান্ডার দেওয়ার পরেও বহু মহিলা তারা কিন্তু তৃণমূলের গভর্নমেন্টের বিরোধিতা করছে। এই যে ধরুন অভয়ার্ণ মুভমেন্টে যে আন্দোলন গোটা পশ্চিমবাংলা দেখেছে, রিক্লেম দ্য নাইট রাতে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল অভয়ার বিচারের দাবিতে। তার মেজরিটি ছিল
মহিলারা, এবং সেই মহিলাদের কিন্তু প্রধান টার্গেট ছিল তৃণমূল এবং তার গভর্নমেন্ট। তাদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মহিলারা রাস্তায় নেমেছিল। তো আমি মনে করি না যে মহিলাদের সম্পর্কে সহজ সরল সিদ্ধান্তে পৌঁছানোটা ঠিক হবে, এক। দ্বিতীয় হলো, আমরাও মনে করি এই অধিকারগুলো মানুষের পাওয়া উচিত। মানুষ যখন অর্থনৈতিকভাবে খুব বিপদে, এইরকম ভয়ঙ্কর মূল্যবৃদ্ধি, কাজ, চাকরি কিচ্ছু নেই, তখন সরকারি দায়িত্ব যে এইটা দেওয়া। আমরাই তো আমাদের গভর্নমেন্টের আমলে বেকার ভাতা চালু করেছিলাম। অন্যায় করেছিলাম নাকি? আমরাই তো আমাদের গভর্নমেন্টের আমলে বিধবা ভাতা চালু করেছিলাম, বার্ধক্য ভাতা চালু করেছিলাম। এটা সরকারের কাজ তো শুধু খেলা, মেলা, ক্লাবে টাকা বেলানো নয় বা সরকারি টাকাগুলো চুরি করা নয়। মানুষের প্রয়োজনে সরকারের টাকাগুলোকে ব্যবহার করাটাই উচিত। তাই আমাদের লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে কোনো বিরোধিতা নেই, কোনো বিরোধ নেই। আমরা খালি এটা মনে করি যে এটা মানুষের অধিকার, মানুষ এটা প্রাপ্য। যতটা বেশি সম্ভব সরকারের মানুষকে এইভাবেই দেওয়া উচিত, নানানভাবে, নানান সাহায্যে। নাম নানান ধরনের হতে পারে। আমরাও মহিলাদের জন্য আমাদের গভর্নমেন্টের আমলে এরকম অসংখ্য স্কিম চালু করেছিলাম। সেগুলোর আলাদা করে ওরম নাম বা প্রচার বেশি হয় না। এখন তো আওয়াজটাই বেশি, প্রচারটাই বেশি। প্রচারের আইপ্যাকের মতো সংস্থাকে দিয়ে বেশি মানে বিপণন কৌশলটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমরাও মনে করেছিলাম এগুলো মানুষের পাওয়া অধিকার। আর এবং তৃণমূলের মতন দক্ষিণপন্থী দল এরা মনে করে এন্টাইটেলমেন্ট। তাই লক্ষ্মীর ভান্ডার দেয় বলে রাত ১২ টায় শাহজাহানের পার্টি অফিসে গিয়ে মহিলাদের পিঠে বানাতে হবে। এটা আমরা মনে করি এটা চলতে পারে না। কিন্তু আবারও আমরা বলছি যে লক্ষ্মীর ভান্ডারের মতন স্কিম বামপন্থীরা গভর্নমেন্টে এলে, সরকারে এলে এটা শুধু কন্টিনিউ হবে তাই নয়, এর পরিমাণটা অনেক বাড়ানো হবে। আজকে যা মূল্যবৃদ্ধির বাজার, আজকে যা মুদ্রাস্ফীতি, যে ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে মানুষ, তাতে ১,০০০, ১,৫০০ টাকায় মানুষের সমস্যার সমাধান হয় না, চিড়ে ভেজে না। এই টাকার পরিমাণ বাড়াতে হবে, বামপন্থীরা বাড়াবে। কেরালায় গভর্নমেন্ট চালাচ্ছে বামপন্থীরা। একেকজন মহিলা তারা মাসে ১০,০০০ টাকা করে নিজেরা আয় করতে পারে। মানুষের সেই আয়ের জায়গায় মহিলাদের সেই জায়গায় ক্ষমতায়নটা আমরা বামপন্থীরা নিয়ে যাব। এই লক্ষ্মীর ভান্ডারের মতো স্কিম বন্ধ করার তো প্রশ্নই নেই। বরঞ্চ এই স্কিম থেকে আরো বেশি টাকা দিয়ে কি করে মানুষকে উপকারে আনা যায়, আর গভর্নমেন্ট অন্যান্য যে স্কিমগুলো, এই বেকার ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে বা স্বজন পোষণ করছে, সেগুলোকে যাতে আরো ফ্রেশ ভাবে চালু করা যায়, এটা বামপন্থীদের দায়িত্ব। আবারও বলছি, আমরা মনে করি এটা মানুষের অধিকার, এটা মানুষের পাওয়া উচিত। বেশ, অনেকটা ডিসকাশন হয়ে গেছে। লাস্ট কোশ্চেন, তোমার থেকে আর বেশি সময় নেব না। এই বছর ইলেকশন এপ্রিলের মধ্যে, আমরা এখন জানুয়ারিতে বসে কথা বলছি। তোমরা বামফ্রন্ট, সিপিএম কোন কোন ইস্যু নিয়ে এইবার ইলেকশনে ঝাঁপাবে? আমি যদি এক কথায় বলি, তাতে হলো যে মানুষের জীবন যে ইস্যুতে প্রতিদিন আলোড়িত হয়, আবর্তিত হয়, সেই ইস্যুগুলো নিয়ে আমরা ২০২৬-এর নির্বাচন লড়ব। তাতে আমার যেমন প্রতিটা এলাকার স্থানীয় মানুষের কিছু দাবি রয়েছে। কোথাও হাসপাতালের দাবি, কোথাও পানীয় জলের দাবি, কোথাও রাস্তাঘাট সংস্কারের দাবি, কোথাও বর্ষার জমা জলে মানুষ জেরবার হয়, সেই জমা জল যাতে বেরিয়ে যেতে পারে তার দাবি, কোথাও কোথাও একটা ফ্লাইওভার, সেতু, তার দাবি, কোথাও একটা নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি করবার দাবি। ধরুন আমি কামারহাটি বিধানসভার ক্ষেত্রে বলতে পারি, এই যে আমাদের সাগর দত্ত হাসপাতাল, সেখানে একটা নৈরাজ্য, অব্যবস্থা চলছে। এমন ভাবা যায় যে একটা বেডে ২ জন পেশেন্ট থাকতে হয়। এটা সম্ভব? ২ জন রোগীর ২ রকম রোগ। তাদের এক বেডে এসে থাকতে বাধ্য করা হচ্ছে। এটা একটা হাসপাতাল চলতে পারে? এখানে নিয়মই আছে, সরকারের অর্ডার আছে যে সরকারি হাসপাতাল অন্য কোনো হাসপাতালে রোগী রেফার করতে পারবে না। আপনি সাগর দত্ত হাসপাতালে যে রোগীকে নিয়ে যান, সেই রোগী খালি বলবে অন্য হাসপাতাল, হয় আর জি করে রেফার, নয় পিজিতে রেফার, নয় এনআরএস এ রেফার। সেখানে বেড নেই, মানুষ হয়রান হবে। তাহলে সরকারি হাসপাতাল থেকে দরকার কি? তার চেয়েও বড় সমস্যা, একটা দালাল রাজ, সিন্ডিকেট রাজ সেখানে ছেয়ে গেছে। গোটা কামারহাটি পৌরাঞ্চল জুড়ে ল অ্যান্ড অর্ডার, ক্রিমিনালরা যে গোটা কামারহাটির রাজনীতি নিয়ন্ত্রণ করছে। বামফ্রন্টের আমলে সাহস পেত না। ক্রিমিনালদের কিভাবে ঠান্ডা করতে হয় বামপন্থীরা জানতো। আজকে ক্রিমিনালরা পলিটিক্সটা নিয়ন্ত্রণ করছে। এই ক্রিমিনাল মুক্ত, আমি একটা বিধানসভা উদাহরণ দিচ্ছি, ক্রিমিনাল মুক্ত কামারহাটি তৈরি করা। তারপর ধরুন এখানে রাস্তাঘাট, পৌর পরিষেবা, ট্যাক্স দিচ্ছি। ট্যাক্সটা কি ওই খেলামেলা তোলায় খরচ করার জন্য? রাস্তাঘাট ভয়ঙ্কর অবস্থা, ড্রেন দিয়ে জল সরে না। ৩ মাস ৪ মাস জলের জমা জলের তলায় থাকতে হয়। বাড়িতে পানীয় জল নেই। তারপর পানীয় জলের মিটার বসাচ্ছে গভর্নমেন্ট। জল পাচ্ছি না, তার মধ্যে আবার মিটার দিতে হবে। এই ধরনের আমি যে লোকাল ইস্যু, গোটা রাজ্যে প্রতিটা এলাকার এরকম কিছু নিজস্ব মানুষের ইস্যু আছে। সেই ইস্যুগুলো আমাদের কাছে প্রধান দাবি। আর
যেটা সব জায়গার জন্য প্রযোজ্য, সেটা হলো বেকার যুবকের কাজ, কোথাও কৃষকের ফসলের দাম, কোথাও কারখানার মজুরের মজুরি, কোথাও বন্ধ কলকারখানা খোলা, কোথায় নতুন কারখানা চালু করা, কোথাও জমির পাট্টা, যে জমি লুট হয়ে গেছে সেই জমি মানুষের কাছে দিয়ে দেওয়া। পরিযায়ী শ্রমিকরা একটা ভয়ংকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাতে না যেতে হয়, অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে আমাদের ছেলেমেয়েদের ফিরিয়ে আনা, আইটির মতন নতুন আধুনিক শিল্প সেগুলোকে আরো আধুনিক করে তোলা, নতুন আরো শিল্প, কল কারখানা সেগুলো স্থাপন করা। মানে মানুষের রুটি-রুজি, জীবন-জীবিকার জন্য প্রতিদিন যেগুলো প্রয়োজন। তারপর ধরুন মালদা, মুর্শিদাবাদে নদী ভাঙন, সেটা একটা বড় সমস্যা। উত্তর বাংলায় চা বাগান, চা বাগানের শ্রমিক, সেটা একটা বিরাট সমস্যা। সেই চা বাগানের শ্রমিকের জন্য যা প্রয়োজনীয়তা। আমাদের রাজ্যে এডুকেশন সিস্টেমটা মুখ থুবড়ে পড়েছে। শুধু আমি কামারহাটি বিধানসভায় বলতে পারি যে সরকারি স্কুলগুলো বামপন্থীরা তৈরি করেছিল, ২টো কলেজ একটা বিধানসভার মধ্যে, আজকে কলেজগুলো ধুঁকছে। সরকারি স্কুলে একটা স্টুডেন্ট নেই। আর গোটা কামারহাটি জুড়ে একটার পর একটা প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে। বাবা-মারা খেতে পাক আর না পাক নিজেদের ছেলেমেয়েদের সেই প্রাইভেট স্কুলে পাঠাতে বাধ্য করা হচ্ছে। বিপুল পরিমাণ মাইনে টাকা দিতে হচ্ছে এই প্রাইভেট স্কুলগুলোতে। অথচ সরকারি স্কুলগুলো সেগুলো লাটে উঠে যাচ্ছে। স্কুল একটার পর একটা বন্ধ হয়ে গেছে। ৮,০০০ না ৯,০০০ স্কুল বন্ধ হয়েছে, তার মধ্যে 65% প্রাইমারি স্কুল। আমাদের এই কামারহাটি বিধানসভায় একটাও কার্যত সরকারি প্রাইমারি স্কুল কিচ্ছু নেই। এগুলোই তো মানুষের এজেন্ডা, এগুলোই তো মানুষের দাবি। কাজ, কর্ম, শিল্প, বাণিজ্য, এই বললাম আজকেই একটা জুট মিল বন্ধ হয়ে গেল। আমাদের ইন্ডিয়া ভয়েস, পানামা, আমাদের আরো এরকম অনেক, আমাদের এরকম অসংখ্য ফ্যাক্টরি সেগুলো বন্ধ হয়ে গেছে। এই আমি বিরাট আমি বলছি উইমকো, এরকম অনেক আমি ফ্যাক্টরির কথা বলতে পারি, সেগুলো বন্ধ হয়ে গেছে। আজকে মোহিনী মিলের জমিটা দীর্ঘদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্টের জমি ফাঁকা পড়ে রয়েছে, কিচ্ছু করা যাচ্ছে না। এই যে ইস্যুগুলো যেগুলো মানুষের প্রতিদিন জীবনের সঙ্গে জড়িত, ধর্ম, ধর্ম নিয়ে রাজনীতি, সেগুলো মানুষের ধর্মবিশ্বাস থাকবে। কিন্তু মানুষের রুটি-রুজি, জীবন-জীবিকার সঙ্গে ধর্মের কোনো সংঘাত নেই। কিন্তু ধর্মবিশ্বাসের জায়গায় থাকুক, কিন্তু যে রুটি-রুজি, জীবন-জীবিকা ছাড়া প্রতিদিন আমার এক পাও চলা যাবে না, আমাদের কাছে সেগুলোই হলো নির্বাচনের প্রধান ইস্যু। অসংখ্য ধন্যবাদ সন্দীপদা। অনেক যে কিছু কোয়েশ্চেনগুলো জানার ছিল, বলার ছিল, সেগুলো করলাম এবং অসাধারণ উত্তর পেলাম। ইন ফিউচার তুমি অবশ্যই বামপন্থী হিসাবে তুমি মানুষের সাথে থাকবে, মানুষের পাশে থাকবে এবং মানুষদেরকে নিয়ে কাজ করবে। তোমার জন্য উইশ ইউ অল দ্য বেস্ট। তোমাদের ইলেকশন আসছে। তুমি প্রবাবলি সম্ভবত ক্যান্ডিডেট অফ কামারহাটি কামারহাটি বিধানসভা থেকে। উইশ ইউ অল দ্য বেস্ট। না, আমি ১ম এই বলি যে আমাদের পার্টিতে ক্যান্ডিডেট এইভাবে ঠিক হয় না। এবং তৃণমূলের ক্যান্ডিডেট ফ্যান্ডিডেট ঠিক করা অনেক পদ্ধতি, পয়সা দিতে এলেই ক্যান্ডিডেট ফ্যান্ডিডেট হয়ে যায়। আমাদের পার্টিতে নির্দিষ্ট পদ্ধতি আছে, তাই অনুযায়ী হবে। সেটা পার্টি ঠিক করবে। এগুলো আগে কোনো প্রেডিকশন করবার কোনো সুযোগ নেই। আমার থেকে অনেক যোগ্য প্রার্থী যারা বামপন্থীদের এখানে লড়তে পারে, সেরকম অনেক প্রার্থী আছে। পার্টি এটা ঠিক করবে, এটা ১ম আমার ক্লারিফাই করে নেওয়া দরকার। আমি ১ম এই এই নতুন বছর শুরু হলো ২০২৬। আমি আমার ব্যক্তিগত কি হবে না হবে, নতুন বছর আপনাদের দর্শকরা খুব ভালো কাটুক, তাদের আরো ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটা আমি তোমাদের পডকাস্ট চ্যানেলের মধ্যে দিয়ে জানাই। আর এটা আমার পডকাস্ট, এই ধরনের ইন্টারভিউতে বলা যেতে পারে ডেবিউ। খুবই ভাল লাগলো। অনেকগুলো নতুন দিক এক্সপ্লোর করার চেষ্টা করলাম। অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময় রাজনীতির সঙ্গে আবর্তিত হয়েছে। সেই প্রশ্নগুলোর আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করলাম। দর্শকদের ভালো লাগবে কি ভালো লাগবে না, পছন্দ হবে কি হবে না, সেটা অবশ্যই তাদের ব্যাপার। কমেন্ট বক্সে বলবে। কিন্তু এই পডকাস্টের যে এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সটা আমার কাছে খুবই নতুন এবং সেই এক্সপেরিয়েন্সটা গ্যাদার করার, অর্জন করার সুযোগ করে দেওয়ার জন্য তোমার কথা এবং কানেকশন পডকাস্ট, তাকে অবশ্যই অভিনন্দন, ধন্যবাদ জানাই। নমস্কার।